অফ কনভেকশন। কনভেকশন বলতে কি আইডিয়া আছে বলতো? কনভেকশন তো মূলত হচ্ছে ফ্লুইডের মধ্যে দিয়ে যেটা হিট ট্রান্সফার ঘটে বেসিক্যালি মোশনের কারণে। তো ফ্লুইডের মধ্যে দুই ধরনেরই হয়, কন্ডাকশনও হয় এটার সারফেসে যেগুলো আনমুভিং পার্টস, আর মুভিং পার্টস এর কারণে যে হিট ট্রান্সফারটা ওইটা আর কি। হুম, ঠিক আছে। তো কনভেকশন মেইনলি যেটা বললি যে কন্ডাকশনও হয় আবার কনভেকশনও হয়, ডিপেন্ড করে হচ্ছে এই যে ভ্যালোসিটির উপরে, মানে সারফেসের সাপেক্ষে রিলেটিভ টু সারফেস কোনো রিলেটিভ ভ্যালোসিটি আছে কিনা ফ্লুইডে। এখন তোর অবশ্যই কনভেকশনের জন্য ফ্লুইড মোশন লাগবে, যেটা তুই বললি। আর ফ্লুইড মোশনের জন্য হিট ট্রান্সফারটা এনহ্যান্স হয়, কারণ কি বলতে পারবি? তাড়াতাড়ি আর কি উত্তপ্ত জিনিস আর কি ঠান্ডার সাথে মিক্স হতে পারবে। হ্যাঁ, কারণ তোর যে ফ্লুইডটা তোর হিটটা নিল, হ্যাঁ, ওই হিটটা নেওয়ার পরে ওই ফ্লুইডটা আবার অন্য জায়গায় চলে গেল, এখন ওইখানে যে ফ্লুইডটা আসবে ওইটা আরেকটু ঠান্ডা আর কি, তো সেম ভাবে ওই হিটটাও আরো বেশি নিতে পারবে, গরম ফ্লুইডের চেয়ে ঠান্ডা ফ্লুইড বেশি নিতে পারবে, এটাই তো না? হুম। আচ্ছা, তারপরে তুই পরে যেটা বললি উইদাউট ফ্লুইড মোশন, যেটা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডাকশন। ঠিক আছে, হুম। তো কন্ডাকশনের ফর্মুলা যেমন ওই যে ফুরিয়ার ল পড়ছিলাম আমরা, হ্যাঁ। ওইখানে ওই যে হিট ট্রান্সফার ইকুয়ালস হচ্ছে মাইনাস কে ইন্টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তাই না? এ ইন্টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হ্যাঁ। হ্যাঁ, মাইনাস কে ইন্টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এই জায়গায় কে এর জায়গায় শুধু ফ্লুইডের যে কন্ডাক্টিভিটি ওটা ইউজ করলেই কিন্তু আমরা ওই যে আনমুভিং ফ্লুইড আছে ওইটার কন্ডাকশনের রেটটা পাওয়া যাবে। তো হুম। কনভেকশনের যদি দেখি, শুরুতে যে ফিগার গুলো দেখছিস, বাম পাশে তিনটা আছে, প্রথমটাতে পাম্প দিয়ে ফোর্স করে বাতাস দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ফোর্সড কনভেকশন। হুম। পরেরটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন, এটা আর কি অটোমেটিক হচ্ছে, কেন হচ্ছে? কারণ নর্মালি উত্তপ্ত বাতাস এর আয়তন কমে উপরে চলে যায় আর কি। হ্যাঁ, তোর হচ্ছে ডেনসিটি, যেটা আর কি ঘনত্ব, যখন ধর টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার যখন ফ্লুইডের মধ্যে যায়, তো ওই ফ্লুইডটা কি করে, ডেনসিটি কমে যায়, এর জন্য উপরের দিকে উঠে যায়, আর পরে যে ঠান্ডা ফ্লুইডটা ওইটা ওর জায়গায় রিপ্লেস করে। তার মানে এটা একটা ন্যাচারাল প্রসেস, এটাকে বলতেছি ন্যাচারাল কনভেকশন, তাই তো? হ্যাঁ। আর পরেরটা দেখ, লাস্টের সি নাম্বার দিকটা, এটা হচ্ছে কন্ডাকশন। কারণ কি? কারণ হচ্ছে ফ্লুইড পার্টিকেল গুলো মুভমেন্ট করতেছে না, হুম। সলিডের মতো just জায়গায় স্ট্যান্ড, বুঝছিস? হ্যাঁ। সো নট তাহলে ইন এই যে, মোশন। হ্যাঁ, কয়েকটা কনভেকশনের টাইপ পেয়ে গেলাম। তারপরে কনভেকশন মেইনলি হয় ডিফিউশন, অ্যাডভেকশন, এগুলো দিয়ে, এগুলো পড়ে নিলে বুঝতে পারবি। আর ফ্রি আর ফোর্সড তো বুঝবি, ন্যাচারাল কনভেকশন আর ফোর্সড কনভেকশন, এতটুকু, আর তেমন কিছু নেই। ওকে। এই জায়গায় যদি দেখিস নিচে একটা ফর্মুলা দেখতেছিস না, হ্যাঁ। পরিচিত না এটার সাথে? দেখতে একটু। তার মানে যে কোনো হিট ট্রান্সফারের ক্ষেত্রে কমন বলা যায়, তাই হ্যাঁ, না? অনেকটা দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে তোর কনভেকশনের যে রেটটা, এটা কি করছে, এইচ মাল্টিপ্লাইড বাই টিএস মাইনাস টি ইনফিনিটি, ঠিক আছে? তো এখন এই যে এইচটা কি? সারফেস টেম্পারেচার। সারফেস টেম্পারেচার, এইচ এইচ। ও এইচ, এটা হচ্ছে হ্যাঁ, এক্ষেত্রে কনভেকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। তো পরের ফর্মুলা যেটা দেখলি, ফার্স্টেরটা কি ছিল? ফার্স্টের ফর্মুলাটা কিন্তু ফ্লাক্সের ছিল, হিট ফ্লাক্স, মানে কনভেকশন হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সে কি হয়, এরিয়া দিয়ে ভাগ করা হয়, মানে আমার এস কিন্তু মাল্টিপ্লাইড ছিল নর্মালি নিউটনস ল অফ কুলিং এ, তো ওই এস কে আমি ভাগ করছি এরিয়া দিয়ে, এর জন্য আমার স্মল কিউ যেটা হিট ফ্লাক্স, এটা আসছে এইচ মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে? ওকে। আর পরের পেজে দেখ ফার্স্টের ফর্মুলাটা, এটা কিন্তু কিউ এখন বড় হয়ে গেছে, মানে এটা ধর হিটের যে ট্রান্সফার রেট ওইটা বোঝাচ্ছে। এখানে কিন্তু দেখ এরিয়া মাল্টিপ্লাইড আছে, দেখছিস? হ্যাঁ।
তাহলে আমার কনভেকশন হিট ট্রান্সফারের ফর্মুলা দ্বারা কি বুঝলাম, এইচএস ইন্টু টিএস মাইনাস টি ইনফিনিটি। এখানে এস তো এরিয়া বুঝতেছিস, টিএস হচ্ছে সারফেস টেম্পারেচার, আর টি ইনফিনিটি হচ্ছে সাফিসিয়েন্টলি ফার ফ্রম দ্য সারফেস, মানে যে জায়গায় আমার এই সারফেস টেম্পারেচার ইফেক্টটা নাই আর কি বলতে গেলে, মানে সারাউন্ডিং এর টেম্পারেচার। আচ্ছা, এখন এই জায়গায় একটা এইচ দেখছিস, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটা আসলে কি ইন্ডিকেট করে বা ফিজিক্যাল মিনিংটা কি বলতো? এখন এটা নর্মালি ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস এন্ড ফ্লুইড পার ইউনিট এরিয়া পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্স, এটা হচ্ছে আমার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এটার বিভিন্ন জিনিসের উপর ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, যেমন হচ্ছে ডাইনামিক ভিসকসিটি সামনে পড়বি, তারপরে কন্ডাক্টিভিটি, ডেনসিটি, তারপরে স্পেসিফিক হিট, তারপরে ফ্লুইড ভেলোসিটি, জিওমেট্রি অর রাফনেস অফ দা সারফেস, এগুলো আর কি। হ্যাঁ, এক্ষেত্রে সবচেয়ে মেজর ফ্যাক্টর কি, ডাইনামিক ভিসকসিটি? মেজর ফ্যাক্টর আসলে অনেকগুলোই আছে, টেম্পারেচার ডিফারেন্সটা মেজর ফ্যাক্টর বলতে পারিস। টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে তোর ওটা তত কমবে আর, বুঝছিস? হ্যাঁ, কোয়েশ্চেনে যদি হচ্ছে আমরা কনভেকশনের টোটালের জন্য ছিল না, এই কোএফিসিয়েন্টের জন্য বলছিলাম, ওটা যদি মেনশন করা নাই বই, সবগুলোই বলে দিয়েছে আর কি কি কি। হুম। আচ্ছা, তুই যে আরেকটা কথা বলছিলি যে সারফেসের কাছে আনমুভিং থাকে, এটা একটা নাম আছে, টার্ম আছে না, টার্মটা জানিস? নাম এক্স্যাক্টলি জানি না, বাউন্ডারির আর কি কিছু একটা। ওটা হচ্ছে নো স্লিপ কন্ডিশন। আহ, এটা হচ্ছে তোর ফ্লুইড মোশন নিয়ার দ্য সারফেস হচ্ছে একবারে জিরো হয়ে যায়, অ্যাজুম করে ফেলে আমরা যে এটা জিরো, তো এই কন্ডিশনকে বলতেছি আমরা নো স্লিপ। নো স্লিপ কন্ডিশন হচ্ছে আমাদের ভ্যালোসিটি প্রোফাইল একটা ডেভেলপ করে। এখন ভ্যালোসিটি প্রোফাইল কি, ওগুলো আরো সামনে পড়বে, আগে এটা বুঝলাম। নো স্লিপ হয় হচ্ছে সারফেসে। এখন নো স্লিপ যেহেতু হচ্ছে, কোনো ভ্যালোসিটি নাই ফ্লুইডের, তার মানে ওইখানে আমার কি হচ্ছে, কন্ডাকশন হচ্ছে মেইন। তার মানে আমার সারফেসের একবারে পাশের যে ফ্লুইড লেয়ারটা, ওই লেয়ারে আমার আসলে কন্ডাকশনই হচ্ছে, ঠিক আছে? হুম। এই পার্ট থেকে আমরা পরে একটা ফর্মুলা ডিরাইভ করব, যেটা আর কি পরে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করার জন্য সহায়ক হয়। তো দেখি পরে কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছিস, হ্যাঁ। এই ফর্মুলাটাই হচ্ছে ওই ফর্মুলা। এখন দেখ, এখানে কিউ কনভেকশন, এটা কিন্তু ফ্লাক্স, হিট ফ্লাক্স, ছোট হাতের কিউ দেখলে ওটা ধরে নেবি হিট ফ্লাক্স, মানে পার ইউনিট এরিয়া। হুম। তো হিট ফ্লাক্স এখানে কনভেকশনের যেটা, কন্ডাকশনের এটাই, মানে একবারে সাথে সারফেসে কি দাঁড়াচ্ছে তাহলে, মাইনাস কে, ওই যে আমরা পড়ছিলাম না কন্ডাক্টিভিটি ইনটু হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হ্যাঁ। এখানেও সেম, কন্ডাক্টিভিটি ইউজ হবে হচ্ছে ফ্লুইডেরটা, আর হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট হবে ওয়াই ইকুয়াল জিরোতে। ওয়াই ইকুয়াল জিরো কেন ধরছি বলতো? যে এখানে একটা ফিগার দেখতেছিস ডান পাশে, হ্যাঁ, ওইটার আর কি পজিশন বোঝাচ্ছে, তো আমাদের ডান উচ্চতা পাশে নাই। হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর তোর হচ্ছে আমার প্লেটটা আছে, সারফেসটা আছে, হুম। আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে অন্য কিছু, মানে প্লেট থেকে কত দূরে আছে লেয়ারটা, ফ্লুইড লেয়ারটা, ওটা ইন্ডিকেট করার জন্য ওয়াই অ্যাক্সিস ব্যবহার করতেছে। তো ওয়াই অ্যাক্সিসে ওয়াই ইকুয়ালস যখন জিরো, তার মানে ওটা কি, আমার প্লেটের একবারে অ্যাডজাসেন্ট যে লেয়ার সেটা, তাই না? হুম। তো আমার অ্যাডজাসেন্ট লেয়ারে ভেলোসিটি জিরো, তার মানে কন্ডাকশন হবে, আর কন্ডাকশন হলে আমি ফুরিয়ার ল অফ কন্ডাকশন ইউজ করতে পারবো। ওইখান থেকে আমার এখানে যেটা আসতেছে, কিউ কনভেকশন মানে হিট ফ্লাক্স ইকুয়ালস কিউ কন্ডাকশন ইকুয়ালস মাইনাস কে, এখানে কে ইউজ হবে হচ্ছে ফ্লুইডের, আর মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেহেতু এরিয়া দিয়ে ভাগ করছি এরিয়া লিখবো না, টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে কি, ওয়াই এর সাপেক্ষে টেম্পারেচারের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কখন, যখন ওয়াই ইকুয়ালস জিরো, তাহলে তো আমার হবে না। এতটুকু বুঝছি? হ্যাঁ।
এখন দেখতো আমি এই পাশের উপরে যে লিখছিলাম একটা ফর্মুলা, ওই যে এইবার ছোট হাতের যেটা কিউ কনভেকশন, এটাকে এইভাবে লিখতে পারি, এইচ টিএস মাইনাস টি ইনফিনিটি ইকুয়ালস মাইনাস কে ফ্লুইড, আর ওই পার্টটা লিখতে পারি না? দেখা যায় কি? কিন্তু হ্যাঁ, এই দ্বারা স্ট্যান্ড লাগবে না আমার, এটা পাইলাম না এখানে। তো এখন আমার হিট ফ্লাক্স কনভেকশনের সমান কন্ডাকশন এটা পাইলাম, যেহেতু নো স্লিপ। তো এখানে এই ফর্মুলাটা ডিরেক্ট বসাই দিছি। এখন এই পাশ থেকে এই ফর্মুলাটা দাঁড়ায় আর কি, টোটাল সরি এখানে ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো দরকার নাই, ইকুয়াল জিরো, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি হিট কোএফিসিয়েন্টটা বের করতে চাই, তাহলে এই টার্মটাকে জাস্ট এইচ দিয়ে ভাগ দিব, তাই না? সরি কি বললাম এটা, টিএস মাইনাস টি ইনফিনিটি আমার টেম্পারেচার ডিফারেন্স দিয়ে ভাগ দিব, তাহলে আমার হিট ট্রান্সফার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা পেয়ে যাব। তার মানে আমি যদি এই পার্টটা যদি আবার রিক্যাপ দেই, তাহলে কেমন দাঁড়াইছে আমি বলি আবার। জিনিস হচ্ছে যেখানে ফ্লো হচ্ছে অপর পাশে একটা কোনো মেশিন বা কিছু থাকবে যে সেন্স করবে আর কি কতখানি টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে। তোর মেইন জিনিসটা আমি আবার বলি, ধর হচ্ছে এটা আমার সারফেসটা এক্স ডিরেকশন বরাবর আছে, আর এই পাশ থেকে আমি ফ্লুইডটা ফ্লো করাচ্ছি। ফ্লুইডের ভেলোসিটি কত? ভি। হ্যাঁ, এটা হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি বা ভি ধরে নিলাম। তো যখন এই ফ্লুইডটা এই সারফেসের উপর দিয়ে যাবে, এই ফ্লুইড আর সারফেসের মানে এই অ্যাডজাসেন্ট লেয়ারে একটা ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন কাজ করার কারণে কি হবে, তোর অ্যাডজাসেন্ট লেয়ারের ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এক পর্যায়ে কি হবে, তোর এটা কেমন ছিল, স্ট্রেট লাইন ছিল না? মানে ভেলোসিটি কার্ভটা স্ট্রেট লাইন ছিল, কনস্ট্যান্ট ছিল, কিন্তু এক পর্যায়ে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে, কিছুটা দূরে আবার স্ট্রেট লাইনের মতো উপরে উঠবে। তো ওই কিছুটা দূরে আর কি ইফেক্ট কমে যায় এই কারণে, কিন্তু কাছাকাছি কি থাকে, জিরো থাকে আমার অ্যাডজাসেন্ট লেয়ারে। তো এইখানে এই যে একটা তৈরি হলো, এই ডায়াগ্রামটাকে বলতেছি আমরা ভেলোসিটি প্রোফাইল। আর এই ভেলোসিটি প্রোফাইলের এই কন্ডিশনকে ইউজ করে, নো স্লিপ কন্ডিশনকে ইউজ করে আমরা ফর্মুলা ডিরাইভ করতেছি কোএফিসিয়েন্টটা বের করার জন্য, যেটা উপরে দেখলাম যে অ্যাডজাসেন্ট লেয়ারে কিউ কনভেকশন ইকুয়ালস কিউ কন্ডাকশন, দুইটা হিট ফ্লাক্স সেম। ওইখান থেকে আমরা ফর্মুলা ইউজ করে জাস্ট টেম্পারেচার ডিফারেন্সে ভাগ করে এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার বুঝছিস তো নাকি? আচ্ছা, তারপরে কি আছে এটা গেল। এখন পরের টপিক হচ্ছে নাসেল নাম্বার। নাসেল নাম্বার বলতে ধারণা আছে? It's a ratio between convection and conduction heat transfer. Ratio between convection and conduction. আচ্ছা আচ্ছা চল দেখে নেই, ঠিকই আছে। তো মেইনলি প্রথমে একটা ফর্মুলা ডিরাইভ করেই রাখছে আপাতত, সেটা হচ্ছে এইচ মাল্টিপ্লাইড বাই ক্যারেক্টারিস্টিক লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে কে, মানে আমার কন্ডাক্টিভিটি। এখন এই ক্যারেক্টারিস্টিক লেন্থটা ডিপেন্ড করে তোর সারফেসের জিওমেট্রি, শেপ, অনেক কিছু ভ্যারিয়েবল আছে, ওগুলোর উপর এলসিটা ডিপেন্ড করে, অতদূর যাবো না। তো এই নাসেল নাম্বার মেইনলি হচ্ছে একটা ডাইমেনশনলেস কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, বুঝছিস? নাসেল নাম্বারে কোনো ডাইমেনশন নাই, ডাইমেনশনলেস কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। তো এটাকে এরকম কেন বলা হয়েছে এটা আমরা দেখি এখন। তো কিউ কনভেকশন যে হিট ফ্লাক্স আমরা দেখছিলাম, কনভেকশন হিট ফ্লাক্স, ওটা তো এইচ ইনটু টেম্পারেচার ডিফারেন্স বা ডেলটি ছিল, ঠিক আছে? তারপরে আমি দেখতেছি কিউ কন্ডাকশন ইকুয়াল কি লিখতে পারি, মাইনাস কে
পরে কিছু লিখতাম এরকম আর কি, এরকম লিখতাম ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ কিন্তু আমি যদি মাইনাসটা ভিতরে নিয়ে যাই, তাহলে এটাকে কি লিখতে পারতেছি, ধর ডেল টি বাই ডেল এক্স, ডেল এক্স বা না লিখে এল লিখছে, এখানে এল লিখি, ঠিক আছে? এটা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। এখন হচ্ছে এই স্যার দুইটা রেশিও। হ্যাঁ বল। মাইনাস অমিট করে বলে যাচ্ছে। আচ্ছা, মাইনাস অমিট করে কোথায় যাচ্ছে? এই জায়গায় যে যেটা ছিল, হুম এখন ডিফারেন্সিয়েশন না দিয়ে ডেল দিয়েই বোঝাই, ডেল এক্স বা ডেল এল, ডেল, সরি কি বললাম, হয় না, দাঁড়া দাঁড়া, লাইনটা আবার লিখি, মাইনাস কে, এটাই রাখি আপাতত। পরে আমার মাইনাস চিহ্নটা কই গেল না? তো হুম যখন আমরা ডিরাইভেটিভ করি, ডিরাইভেটিভের সময় কি থাকে, তোর ইনিশিয়াল ভ্যালু মাইনাস ফাইনাল ভ্যালু এরকম। হ্যাঁ আর যদি ডেলটি নেই, টেম্পারেচার ডিফারেন্স নেই, এটাতে কি থাকে, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। তো কন্ডাকশনের ক্ষেত্রে ফাইনাল ভ্যালু কি থাকে, টেম্পারেচারের কম থাকে না? হ্যাঁ মানে টি টু যদি ফাইনাল ভ্যালু হয়, টি টু অবশ্যই টি ওয়ান এর চেয়ে কম থাকে। হ্যাঁ, তো আমি যদি এটাকে আরেকভাবে লিখি, তাহলে মাইনাস কে টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই এল, এমন কিছু আসছিল আগের বার। হ্যাঁ কিন্তু আমার টি টু মাইনাস টি ওয়ানটা কি নেগেটিভ সংখ্যা না? হ্যাঁ এই নেগেটিভ সংখ্যা করার জন্য আমি সামনে মাইনাস দিয়েছিলাম, কিন্তু এখন যদি মাইনাস ভিতরে নিয়ে যাই, তাহলে আমি কি করতে পারি, টি ওয়ান মাইনাস টি টু, এটা কি পজিটিভ না? হ্যাঁ ওই পজিটিভটাই ডেলটি দিয়ে প্রকাশ করছে এখানে। আহ, বুঝছিস কি? হ্যাঁ আচ্ছা, তাহলে পরে কি করছে, তুই যেটা বললি রেশিও অফ কনভেকশন হিট ট্রান্সফার আর কন্ডাকশন হিট ট্রান্সফার, তো দুইটা রেশিও করে দিব, কিউ কনভেকশন ডিভাইডেড বাই কিউ কন্ডাকশন। এটা কি দাঁড়াচ্ছে তাইলে, উপরে যদি এইচটা কাটানো এইচ হচ্ছে আমি আর নিচে কি কি, বলি ডেল টিটা আর কি। ডেলটিটা কাটা যাচ্ছে আর কি, হ্যাঁ, ডেলটি কাটলাম, তাহলে এলটা উপরে চলে যাচ্ছে, তাহলে এইচ এল ডিভাইডেড বাই কে, এরকম একটা টার্ম আসে। হ্যাঁ তো এইচ এল, এল কে যদি আমি সি দিয়ে প্রকাশ করি, এল সি দেই, মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ, তাহলে হচ্ছে এইচ এল সি বাই কে, যেটা আমি একটু আগে ফর্মুলাতে দেওয়া ছিল নাসেল নাম্বারের ইকুয়াল, ঠিক আছে? হ্যাঁ তো তার মানে আমার নাসেল নাম্বারের ফিজিক্যাল মিনিং হচ্ছে রেশিও অফ কনভেকশন হিট ট্রান্সফার আর হচ্ছে কন্ডাকশন হিট ট্রান্সফার, যেটা এখানে এতটুকু বলা আছে নিচে। এখন রেশিও যেহেতু বলছে, এখান থেকে আমরা কয়েকটা কন্ডিশনে আসতে পারি। কন্ডিশন গুলো কি কি একটু দেখি। গ্রেটার দেন ওয়ান লেস দেন ওয়ান এন্ড ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাসেল নাম্বার গ্রেটার দেন ওয়ান, নাসেল নাম্বার ইকুয়াল ওয়ান, নাসেল নাম্বার লেস দেন ওয়ান। তো এখন আমি যদি ফার্স্টের কথাটা চিন্তা করি, এখানে কি হইতেছে, কনভেকশন হিট ট্রান্সফারটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তার মানে এটা কি করতেছে, কন্ডাকশনে যে পরিমাণ হিট ট্রান্সফার হইতো, কিন্তু কনভেকশন করার কারণে, মানে ওই ফ্লুইডের ভেলোসিটি অ্যাড করার কারণে আমার হিট ট্রান্সফারটা বাড়তেছে। এটাই বোঝাচ্ছে নাসেল নাম্বার ওয়ান, মানে ইনহ্যান্সমেন্ট হচ্ছে এখানে, আচ্ছা ইনহ্যান্সমেন্ট অফ হিট ট্রান্সফার হচ্ছে, তাই না? হ্যাঁ আর নাসেল নাম্বার যখন ওয়ান দিচ্ছি, তার মানে কি করতেছে, আমি ফ্লুইডের ভেলোসিটি বাড়াই কমাই যেটাই করি, আমার কন্ডাকশনে যে হিট ট্রান্সফারটা হইতো, কনভেকশনে সেম হিট ট্রান্সফারটাই হবে, কোনো সুবিধা নাই ফ্লুইডের ভেলোসিটি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে সেম, মানে কোনো চেঞ্জ নাই। আর যখন নাসেল নাম্বার লেস দেন ওয়ান, তার মানে কি, আমি ফ্লুইড ভেলোসিটি দেওয়ার কারণে উল্টা আমার হিট ট্রান্সফার রেটটা কমে যাচ্ছে, কারণ কনভেকশন কমে যাচ্ছে, তার মানে কি ফ্লুইড ভেলোসিটি দিয়ে আরো কমে যাচ্ছে, ঠিক আছে? হুম, হুম। এটাকে কি বলা যায়, ডিপ্লিশন, ইনহ্যান্সমেন্টের অপোজিট কি রে?
এক্সাক্ট ওয়ার্ড মধ্যে আছে। যাই হোক, ডিক্রিজিং এনহ্যান্সমেন্ট দিয়ে দিলাম। মানে কনভেকশন হচ্ছে কন্ডাকশনের তুলনায় কম হয়। এগুলো কি হাইলি ভিসকাস লিকুইডের ক্ষেত্রে হবে বা এরকম কিছু? এটা ডিপেন্ড করে রে, এটা তো আমিও জানি না। এখানে যদি দেখতে চাই, দাঁড়া দেখাচ্ছি আছে কিনা। এখানে নাই ওটা, বুঝছি। তো আরেকটা লাইন দেখ, a natural number of n equals 1 for a fluid layer represents heat transfer across the layer by pure conduction. এটা দেখছিস? হ্যাঁ, মানে ন্যাচারাল নাম্বার 1 যখন হচ্ছে কন্ডাকশন আর কনভেকশনের মধ্যে তো কোনো ডিফারেন্স থাকতেছে না, মেইনলি এটা পিওর কন্ডাকশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু গেল। মেইনলি ন্যাচারাল নাম্বার এটাই যে রিলেটিভ টু কন্ডাকশন কনভেকশন কতটুকু আমার দরকারি বা প্রয়োজনীয় বা যেটাই বলিস কতটুকু হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। এখানে ম্যাথ আছে, ম্যাথ বুঝবি না? জরুরি হলো। আচ্ছা, ম্যাথটা দেখ, ম্যাথে কি কি বলা আছে। During the flow of air at T infinity equals 20 degrees Celsius over a plate surface maintained at a constant temperature of Ts equal 160 degrees Celsius. Surface temperature or environmental temperature দেওয়া আছে। A dimensionless temperature profile within the air layer over the plate is determined to be একটা equation দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে 3200 per meter. Y is the vertical distance measured from the plate surface in meter. Determine the heat flux on the plate surface and the convection heat transfer coefficient. তার মানে আমার কি কি দেওয়া আছে আবার লেখেন। T infinity, T surface or টেম্পারেচারের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে এটা, যেখানে A ইকুয়াল হচ্ছে 3200 পার মিটার। এখন আমার ডিটারমাইন কি করতে হচ্ছে, হিট ফ্লাক্স আর এইচ এর মানটা বের করতে হচ্ছে, মানে ছোট কিউ ডট আর এইচ। তো এখান থেকে ফার্স্টে আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে কিউ ডট, যেহেতু যে ফর্মুলাটা মানে অ্যাডজাসেন্ট লেয়ার যখন y ইকুয়াল 0, y ইকুয়াল 0 মানে কি সারফেস থেকে একবারে অ্যাডজাসেন্ট লেয়ার অফ ফ্লুইড। তো এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস কে ফ্লুইড ইনটু টেম্পারেচারের পার্শিয়াল ডিফারেন্স কিসের রেসপেক্টে, y অ্যাক্সিস এর। y অ্যাক্সিস এর রেসপেক্টে কখন, যখন y ইকুয়াল 0। তো আমার প্রথমে এই জিনিসটা নাই, আবার কে কি জানাচ্ছে নাকি, কে এর মান দেওয়া আছে, কে এর মান হচ্ছে 0.03024, দেখতে পারতেছিস প্রপার্টিজে? হ্যাঁ। আচ্ছা, তো কে মানটা দেওয়া আছে উপরে লেখেন। তো এটা আছে। আচ্ছা, তো এখন আমার এই জিনিসটা থাকলে কিন্তু আমার সবকিছু সহজ হয়ে যাচ্ছে, টেম্পারেচারের যে ডিফারেন্সিয়েশনটা। তো উপরে দেখ একটা ইকুয়েশন দেওয়া আছে টেম্পারেচার রিলেটেড, এই যে এই ইকুয়েশনটা, এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই পাশেরটা ওই পাশে নিয়ে যাই, মানে নিচের টার্মটা উপরে, এমন আসতেছে না, ওই পাশে নিয়ে গেলাম, তারপরে ডিফারেন্সিয়েশন করলাম। তো y এর সাপেক্ষে যদি এটার করি তাহলে কি হচ্ছে, এটাই হচ্ছে, তাই না? আর এটা তো একটা কনস্ট্যান্ট, টি ইনফিনিটি একটা কনস্ট্যান্ট না, জাস্ট একটা টেম্পারেচারের ভ্যালু, ওটা ইকুয়াল 0 ইকুয়াল, তারপরে এটাও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে রাখবো। এখন এতটুকুর ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস এটা সামনে আসবে আর এখানে যা ছিল তাই থাকবে, এমনই তো না? হ্যাঁ, এটা থাকলো। এখন হচ্ছে আমার এই জায়গায় কি দরকার ছিল, y equal to 0 তো
y ইকুয়াল তখন আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টের মানটা কত। তো আমি যদি y এর ভ্যালুগুলো 0 বসাই দিই ডান পাশে, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে y ইকুয়াল 0 ধরে যদি করি, তাহলে ts মাইনাস t ইনফিনিটি মাল্টিপ্লাইড বাই মাইনাস a, আর y মান 0 দিলে কি হবে, e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমার এটা আসতেছে হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান যখন y ইকুয়ালস 0। আমরা বের করে ফেলি। চল ts মাইনাস t ইনফিনিটি কত, 120 ছিল, কত ছিল, সরি 160 আর 160 আর 20, 160 ছিল ts আর t ইনফিনিটি ছিল 20 মাল্টিপ্লাইড বাই মাইনাস a ছিল 3200, তাহলে a হবে মাইনাস 3200। মাইনাস 3200 এটা ক্যালকুলেশন করলে বই করা আছে, দেখতে পারিস কত আসে, মাইনাস 4.48 ইন্টু 10 টু দি 5 ডিগ্রি সেলসিয়াস পার মিটার, এটা আসতেছে। আচ্ছা, তো এটা পাইলাম কি আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট y ইকুয়ালস 0। তো এই ভ্যালুটা যদি আমি এখন এই জায়গায় সাবস্টিটিউট করে দিই, এই জায়গায় সাবস্টিটিউট করে দিই, আমি কি পাচ্ছি, হিট ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি, যেটা আমার প্রশ্নে চাইছে। আমি হিট ফ্লাক্সটা কি পাবো এখন, শুধু কিউ ডট দিয়ে লিখলাম আর এত কিছু লিখলাম। প্রথমে মাইনাস কে ফ্লুইড, আবার লিখি y ইকুয়ালস 0 মাইনাস কে ফ্লুইড কত ছিল, 0.03024, আর এই ভ্যালুটার মান হচ্ছে উপরে যেটা পাইলাম মাত্রই, মাইনাস 4.48 ইন্টু 10 টু দি পাওয়ার 5। বইয়ে ক্যালকুলেশন করে দেওয়া আছে, মানটা পেয়ে যাবে, ঠিক আছে। এখন এইচ এর মানও বের করতে বলছে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওই ফর্মুলা থেকে কি দেখতে পারি, মাইনাস কে ফ্লুইড, বারবার লেখা হয়ে যাচ্ছে এটা, 0 ডিভাইডেড বাই টেম্পারেচার ডিফারেন্স, এটাই তো না, এইচ এর ফর্মুলা পাইছিলাম। তো এইখানে উপরেরটা পাইলাম, আবার নিচেরটা তো কত, 160 মাইনাস 20, আর উপরেরটা তো উপরে পাইছি, তাহলে আমার ওইটাও চলে আসতেছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা। তার মানে এতটুকু আমার শেষ, ম্যাথটা শেষ। বুঝতে পারছিস ম্যাথটা? আবার দেখতো, তো মেইনলি আমাদের যেগুলো ছিল না সেটা বের করা গেছে। একটা তো সূত্র জানি, আমাদের যেটা মিসিং ছিল সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ ইন টার্মস অফ y। হ্যাঁ ওই ডেরিভেটিভটা মিসিং ছিল, টেম্পারেচার প্রোফাইলের ইকুয়েশনটা থেকে ওইটা চলে আসছে, আর বাকিটুকু তো সূত্র বসানো, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা শেষ। তারপরে ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো, হ্যাঁ এটা আমার বই থেকে নোট থেকে দেখায়। ও দাঁড়া, আরেকটা নাসেল নাম্বার সম্পর্কে বলতে ভুলে গেছি। এই যে নাসেল নাম্বার যত বাড়বে আমার ইফেক্টিভ কনভেকশন তত বাড়বে, আর নাসেল নাম্বার যখন 1 হবে তখন আমার অ্যাকচুয়ালি পিওর কন্ডাকশনই হচ্ছে। এটা বলতে ভুলে গেছিলাম। এখন ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লোতে কি কি পার্ট আছে যদি তাকাস, হ্যাঁ ইফেক্টিভ কনভেকশন কি এরকম কিছু যে কন্ডাকশনের চেয়ে এক্সট্রা যতটুকু হচ্ছে ওইটুকু? হ্যাঁ, ইফেক্টিভ কনভেকশন বলতে ওইটাই বোঝাচ্ছি যে আমার কনভেকশন কখন দরকারি হয়, যখন আমার কন্ডাকশনে হচ্ছে না, তখন আমি ফ্লুইডে দেই ভেলোসিটি বাড়ায়, ভেলোসিটি বাড়লে হিট ট্রান্সফারটা এনহ্যান্সমেন্ট হয়, মানে বাড়ে আরো। এটা তো আমার সুবিধা, তাই না? তো নাসেল নাম্বার যখন 1 এর চেয়ে বড় হচ্ছে, তো উপরের টার্মটা মানে কনভেকশন টার্মটা অবভিয়াসলি বড় কন্ডাকশনের চেয়ে, তো ওইটাই আমার এনহ্যান্সমেন্ট, এর জন্যই বলছে ইফেক্টিভ কনভেকশন। ওকে, আর যদি লেস দেন 1 হয় তাহলে আমার ইফেক্টিভ হচ্ছে না, উল্টো ডিক্রিজ করতেছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লোতে কিছু কিছু জিনিস আছে
বইয়ে যদি তাকাস ভিসকাস আছে আর ইনভিসিড আছে। এখন ভিসকাস আর ইনভিসিডটা কি ওটা মুখেই বলে দিতেছি। তো এই বাম পাশের ফিগারে যদি খেয়াল করিস যে সারফেসের যে কাছাকাছি যে ফ্লুইড পার্টিকেল গুলা ওগুলার কিন্তু ভেলোসিটি জিরো হয়ে গেছে, মানে হ্যাঁ গায়ে গায়ে লেগে গেছে, কমে গেছে না অনেকটা। হ্যাঁ তার মানে সারফেসের দুই সাইডে আমার ভেলোসিটি কমে যাচ্ছে, কিন্তু সারফেস থেকে যত দূরে যাচ্ছি আমার ভেলোসিটি কি এই আপস্ট্রিম ভেলোসিটির সমানই আছে। তো এই যে যতটুক জায়গায় আমার একটা ইফেক্ট পড়ছে ভিসকসিটির, সারফেসের সাথে ফ্লুইডের ভিসকসিটির জন্য সারফেসের কাছের লেয়ার গুলোতে যে ইফেক্টটা পড়ছে এটা তো ভিসকাস ইফেক্ট বলতে পারি। তো এই অতটুক ফ্লুইড পার্টিকেলের ফ্লোকে আমি বলতেছি ভিসকাস ফ্লো, ওকে বুঝছিস? আর ইনভিসিড ফ্লো রিজিয়ন কোনটা, যেখানে হচ্ছে সারফেসের সাথে ভিসকসিটির ইফেক্টটা পড়তেছে না আমার, ওটা মেইন আপস্ট্রিম যে ভেলোসিটি ছিল ফ্লুইডের ওইটারই সমান আছে, কনস্ট্যান্ট আর কি, দেখছিস? হ্যাঁ আচ্ছা, তো ভিসকাস ইনভিসিড রিজিয়ন অফ ফ্লো এটাই ছিল। আর ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল ফ্লো এটা তো বুঝতেছিস, এক্সটার্নাল হচ্ছে বাইরে সারফেসে মানে আনবাউন্ডেড সারফেসে যে ফ্লোটা হবে, আর ইন্টারনাল হচ্ছে বাউন্ডেড সারফেস, যেমন পাইপের মতো জিনিসগুলো স্ট্রাকচার যেগুলো আছে ওগুলো হচ্ছে ইন্টারনাল ফ্লো। ওকে এটা বোঝানোর কিছু নাই। তারপরে নেক্সট যেটা আছে কম্প্রেসিবল ভার্সেস ইনকম্প্রেসিবল ফ্লো। এখন চিন্তা করতো যদি আমি কোনো মাধ্যমে বা যে কোনো প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে ফ্লুইডের ডেনসিটি যদি কমায় দেই তাহলে এটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে না? ডেন্সিটি কম্প্রেস হচ্ছে কমানো না এরিয়া ভলিউম? ডেনসিটি, আচ্ছা ডেনসিটি কমালে তো উল্টা হবে, ডেনসিটি কমাইলে কি হবে বল? জিনিসটা আরেকটু প্রসেস হবে বলা যায়, বলতো। ইনকম্প্রেসড। হ্যাঁ, কারণ ডেনসিটি কমলে তো সরি ডেনসিটি বাড়লে তো ওটা হচ্ছে কম্প্রেস করা হলো, তাই না? কারণ কম জায়গায় বেশি পার্টিকেল, আর ডেনসিটি যখন কম ছিল তখন হচ্ছে ইনকম্প্রেস হয়েছে, যেটা ইনকম্প্রেসিবল বলছে। তো ফ্লুইড ফ্লো এর সময় অনেক সময় টেম্পারেচারের চেঞ্জের কারণে ভিসকসিটির পার্থক্য হতে পারে, আবার পার্থক্য নাও হতে পারে, এরকম অনেক ফ্লুইড আছে। তো যদি ভিসকসিটির পার্থক্য ওইরকম সিগনিফিকেন্ট হয় তার মানে কি হচ্ছে আমার কম্প্রেস বা ইনকম্প্রেস হয়ে যাচ্ছে কিন্তু ফ্লোটা। তো যখন কম্প্রেস হবে তখন হচ্ছে কম্প্রেসিবল, আর যখন কম্প্রেস হবে না ইনকম্প্রেসিবল। এখানে যদি পড়ি আর একটু, এই যে and a flow is said to be incompressible if the density remains nearly constant. ওকে ডেনসিটি পুরাটা জায়গায় কনস্ট্যান্ট বা কাছাকাছি আছে, খুব একটা ডিফারেন্স নেই। আর যখনই আমার ডিফারেন্স চলে আসবে তার মানে কি কোথাও না কোথাও কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে। এখানে আরো কিছু আছে ওগুলা লাগবে না। আর ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো এটা বুঝতে পারছ না? ল্যামিনার হচ্ছে মেইনলি লিনিয়ার ফ্লো, এক লাইনে চলছে, আর টার্বুলেন্ট একটু উলট পাথারি। অনেক ফ্লাকচুয়েশন হয় ভেলোসিটির কারণে, এটার ভিতরে আছে। আর ল্যামিনার থেকে টার্বুলেন্টে যাওয়ার আগে একটা ফেজ থাকে যেটাকে বলতেছি টার্বুলেন্ট, সরি ট্রানজিশনাল ফ্লো আর কি। The flow that alternates between laminar and turbulent is called transitional. আচ্ছা, তারপরে ন্যাচারাল ভার্সেস ফোর্সড, এটা তো একটু আগে বলছিলামই, মনে আছে তো? হ্যাঁ তারপরে স্টেডি ভার্সেস আনস্টেডি, এখানে হচ্ছে দ্যাট আনস্টেডি মিন্স নো চেঞ্জ এট এ পয়েন্ট উইথ টাইম, আর দ্য অপোজিট অফ স্টেডি তো আনস্টেডি বুঝতেছিস। এগুলো আর লাগবে না, যদি পরে চলে যাই তাহলে এই ফিগারটা আমার কাজে আসবে। এই ফিগারটা বোঝার আগে বলে নেই, ফ্লুইড ফ্লো মেইনলি কি হয়, 3 ডাইমেনশনালি হয় না? হ্যাঁ কারণ আমার ফ্লুইডটা তো
মলিকুলার লেভেলে যদি চিন্তা করি, মলিকুলার লেভেলে চিন্তা করলে ফ্লুইড কিন্তু 3 ডাইমেনশনে মানে র্যান্ডম ছোটাছুটি করতেছে, ওকে। র্যান্ডম ছোটাছুটি করতেছে। তো আমি এটাকে 1-2 কিভাবে বলতেছি ডাইমেনশনাল ফ্লো। তো 1-2 ডাইমেনশনাল ফ্লো বলার জন্য যে জিনিসটা আমরা ধরে নিব আর কি, যখন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফ্লো থাকবে না, ছোটাছুটি যখন কম থাকে, যেমন ধর এক্স অ্যাক্সিসে যে পরিমাণ ছুটতেছে ওয়াই অ্যাক্সিসে ওরকম ছুটতেছে না, তার মানে কি আমরা ধরে নিতে পারি এক্স অ্যাক্সিসেই ছুটতেছে মেইনলি ফ্লুইডটা। তো এই যে ধরে নেওয়াটা এখানে কি ওয়ান ডাইমেনশনাল হয়ে গেল 2 ডাইমেনশনাল থেকে। এরকম যখন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ভেলোসিটি প্রোফাইল থাকবে না অন্যান্য দুই ডিরেকশনে, তখন ওই ফ্লোটাকে একটা ওয়ান ডাইমেনশনাল ধরে নিতে পারি। পরে ফিগারটা যদি দেখি, এই যে এখানে যদি দেখো, এটা তো মেইনলি 3 ডাইমেনশনাল ফ্লো বোঝানোর জন্য, তাই না? হুম। এখন ভ্যারিয়েশন of velocity certain direction can be small relative to variation in other directions and can be ignored with negligible error. এই যে ইগনোর করতেছি বা কন্ডিশন ধরে নিচ্ছি, এই ধরে নেওয়ার কারণে আমি কি করতেছি 3 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনালে রিপ্লেস করতে পারতেছি, খুব একটা এরর আসবে না। আচ্ছা, তো এইখানে যে ফিগারটা দেখতেছি, এখানে কি ছিল, ফার্স্টে একটা ইনলেট ছিল, ইনলেট থেকে ফ্লুইড যাচ্ছে ভিতরে, পাইপের ভিতরে যাচ্ছে, পরে কিছু একটা ডায়াগ্রাম আছে, তাই না? তখন এগুলা কি ডায়াগ্রাম ওইটা বুঝি আগে। একটু আগে যেমন একটা সারফেসের উপরে দেখাইছিলাম না ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইল, সেম এটাও জাস্ট ইন্টারনাল ভেলোসিটি প্রোফাইল। ওকে। ইন্টারনাল ভেলোসিটি প্রোফাইলে কি হচ্ছে, তো এই যে এটা আর কি আমার খাতায় রাখা আছে। তো ফার্স্ট হচ্ছে কি ছিল, ভেলোসিটি গুলা ওটার সেম ছিল, ভেলোসিটি সেম। কনস্ট্যান্ট ছিল, মানে প্রত্যেকটা লেয়ারের ফ্লুইড ভেলোসিটি সেম ছিল। কিন্তু যখন ভিতরে গেছে সারফেসের সাথে অ্যাডজাসেন্ট লেয়ার গুলো কি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, এদিকে থামায় দিচ্ছে আর কি। তো ভেলোসিটি থামাইতে থামাইতে এক পর্যায়ে পুরোটা থেমে গেছে। তুই বইয়ের ছবিতেও যদি দেখতে পারি, প্রথমে গ্যাপ ছিল এরকম, কনস্ট্যান্ট ছিল, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে, কমে এই পাশে যখন ফুললি ডেভেলপড হয়ে গেছে ভেলোসিটি প্রোফাইলটা, তখন নিয়ার দ্য সারফেস জিরো, আর সেন্টারের যে অ্যাক্সিস অফ পাইপে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। কারণ পাইপটাকে আমরা সিলিন্ড্রিক্যাল পাইপ ধরতে পারি, তো সিলিন্ড্রিক্যাল পাইপের অবশ্যই একটা অ্যাক্সিস আছে মাঝখানের, যে লাইনটা আর কি সেন্ট্রাল লাইন। তো ওই সেন্ট্রাল লাইনে হচ্ছে ভেলোসিটি হাইয়েস্ট হবে, আর সারফেসে হচ্ছে নিয়ার দ্য সারফেস ভেলোসিটি জিরো হবে, যেটাকে বলতেছি আমরা নো স্লিপ কন্ডিশন। তো এই যে ডেভেলপ হওয়ার পর আর ডেভেলপ হওয়ার আগে আমার ডাইমেনশনের কি চেঞ্জ হতেছে। তো আমি যদি লক্ষ্য করি, এই পাশে আমি জেড অ্যাক্সিস কে ধরছি হচ্ছে ইয়া পাইপ বরাবর, আর আর জেড অ্যাক্সিস এটাকে ধরছি উপরের দিকে, মানে উপরের দিকে না, সেন্ট্রাল লাইন বা অ্যাক্সিস অফ পাইপ থেকে চারপাশে আর কি। তো যখন যখন ভেলোসিটি প্রোফাইল ডেভেলপ ছিল না, তখন কিন্তু দুই ডিরেকশনেই কি ফ্লো এর ব্যাপারটা ছিল, আর যখন ওয়ান ডাইমেনশনাল হয়ে গেল তখন কি একটা কনস্ট্যান্ট ভাবে আগাতে নিছিল, দেখছিস? ও ফ্লোটা ওয়ান ডাইমেনশনাল করলে তার মানে ডেভেলপড হওয়ার আগে কিন্তু ফার্স্টে ওয়ান ডাইমেনশনাল ছিল না, কারণ এটা রেডিয়াল বরাবরও কিছু একটা ভেলোসিটি প্রোফাইল ছিল, যার কারণে হচ্ছে গিয়ে শেপ গুলা এমন ছিল ভেলোসিটি প্রোফাইলে। ওকে। তো ভিতরে যে আরেকটা দাগ দিয়েছে ওইটা ওইরকম। ভিতরের দাগটা যে কিসের এটা আমিও জানি না। এটা মানে টোটাল ভেলোসিটি যতদূর যোগ করলে, বাকি দিকের গুলো তো কমে আসছে আর মাঝখানে আর কি অতটুকু বেড়ে আছে। হইতে পারে। ও দাঁড়া, ওটা ভেলোসিটি লেয়ারের, কারণ এই এই দাগের দুই পাশে যদি দেখি, দাগের দুই পাশে চেঞ্জ হচ্ছে ভ্যালু গুলা, আর দাগের মাঝখানে যদি দেখি তাহলে একটা কনস্ট্যান্ট লাইন দেখতে পারতেছি, দেখছিস না? হ্যাঁ। তার মানে এই দাগটা বোঝাচ্ছে আর কি, এই যে এই বড় দাগটা বোঝাচ্ছে পাইপের সারফেসের সাথে ভেলোসিটি লেয়ার।
ভেলোসিটি বাউন্ডারি লেয়ার এরকমটাই বলতেছে একটা। আর এরপরে আর এই লেয়ারের মাঝখানে হচ্ছে কনস্ট্যান্ট সবগুলোর ভেলোসিটি। আর যখন ফুললি ডেভেলপড হয়ে গেছে তখন হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ছিল। ওয়ান ডাইমেনশনালে কি হবে, তোর সবগুলোর জন্য আলাদা আলাদা ভেলোসিটি প্রোফাইল, মাঝখানে কোনো কনস্ট্যান্ট নাই। গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। এই ফিগারে যদি দেখোস তোর ওই সেম এক্স অ্যাক্সিস বরাবর একটা প্লেট ছিল বা সারফেস ছিল। এক্স অ্যাক্সিস একবারে অরিজিনের বাম পাশ থেকে হচ্ছে আমি ফ্লুইড এন্টার করাইছি, আপস্ট্রিম ভেলোসিটি ছিল ভি, ক্যাপিটাল ভি। তো যখন ফ্লুইডের কাছাকাছি আসলো তখন এরকম একটা লেয়ারের মতো কাজ করতেছে। এই লেয়ারের কাজটা কি বোঝাচ্ছে? মানে তিনটা পার্ট। এই কলমটা তো মেইনলি এই ভেলোসিটি প্রোফাইল তো এরকম দেখতে। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাওয়ার পরে কি হয়, ভেলোসিটিটা কনস্ট্যান্ট থেকে যায়। এই ফিগারটা যদি দেখি, এখানে কি ছিল, নো স্লিপ। আস্তে আস্তে আবার ভিতরের দিকে যত দূরে যাচ্ছে প্লেট থেকে তত কি ভেলোসিটি আমার আপস্ট্রিম ভেলোসিটির সমান হয়ে যাচ্ছে। তো এই একটা পর্যায়ে হচ্ছে কি হয়, একবারে সমান হয়ে যায় বা 0.99 অফ আপস্ট্রিম ভেলোসিটি। তো এই যে থিকনেসটা বলতেছি, এতটুকু লেয়ারের যে দূরত্ব, এটাকে বলতেছি ডেল্টা দিয়ে প্রকাশ করতেছি, যেটাকে থিকনেস অফ ভেলোসিটি বাউন্ডারি লেয়ার বলতে পারি, বুঝছি। আর বইয়ের যে ছবি দেখতেছিস এখানে তিনটা ফেজ আছে, ল্যামিনার, ট্রানজিশন আর টার্বুলেন্ট। এটার বিস্তারিত ব্যাখ্যা আর একটু পরে আছে, এখানে নাই। তো আপাতত মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে এই ফিগারটা, যে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে আমার ইফেক্টটা, সারফেসের যে ভিসকসিটির ইফেক্টটা থাকে ওটা আর থাকে না। কারণ সারফেস কি করতেছে, ফ্লুইডকে অপোজিট দিকে একটা ফ্রিকশন দিতেছে, আবার ফ্লুইড সারফেসকে অপোজিট দিকে দিচ্ছে, এরকমই তো না? তো নো স্লিপ কন্ডিশনে ফ্লুইডকে দিচ্ছে একবারে জিরো করে ফেলছে। তো ওই জিরো যে হইছে ওইটা আবার তার অ্যাডজাসেন্ট লেয়ারকে বাধা দিচ্ছে ভিসকসিটির কারণে। তারপরে এইভাবে আস্তে আস্তে যত দূরে যাচ্ছে বাধা দেওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে এবং কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই যে যতটুকু ডিস্টেন্সে বাধা দেওয়ার প্রবণতা একবারে চলে যায় বা ভিসকাস ইফেক্টটা একবারে চলে যায়, এই এতটুকু দূরত্ব হচ্ছে আমার থিকনেস অফ ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, ওই পজিশনের জন্য, এক্স এর ওই পজিশনের জন্য। আর এখানে একটা লাইন দেয়, as a result the x component of the fluid velocity u varies from 0 at y equals 0 to nearly v at y equal delta। মানে বাউন্ডারি যে থিকনেস অতটুকু যাওয়ার পরে আমার অনেকটা নিয়ারলি ভি এর সমান হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আবার এখানে লেখছে কি দিয়ে, 0.99। এটা দেখছিস তো না, 0.99 ভি। এটা সমান যখন হবে আমার ওইটা, ওই ডিসটেন্সটাই হচ্ছে আমার থিকনেস, বাউন্ডারি লেয়ার থিকনেস। এতটুকু তো গেছে, এখানে আর কিছু লাগবে মনে হচ্ছে না। একটু পজ কর তো রেকর্ডিংটা। হ্যাঁ শুরু। আচ্ছা, তো নেক্সট টপিকটা হচ্ছে ওয়াল শেয়ার স্ট্রেস। ওয়াল শেয়ার স্ট্রেসে এই আবার ছবি দেখা যাচ্ছে। তো ওয়াল শেয়ার স্ট্রেসে যেটা হয় মেইনলি, যখন যেটা বলছিলাম যে ফ্লুইড যখন কোনো সারফেসের কন্ট্যাক্টে মুভমেন্ট করা শুরু করে বা যে কোনো কিছুই যখন রিলেটিভ মোশন হওয়া শুরু করে, তখন একটা কি ফ্রিকশনাল ফোর্স তৈরি হয়। তো এই ফ্রিকশনাল ফোর্সটাই যদি আমি পার ইউনিট এরিয়া চিন্তা করি তাহলে সেটাকে বলতেছি আমরা শেয়ার স্ট্রেস, যেটাকে টাও দ্বারা প্রকাশ করতেছে, বুঝছিস। এখন এক্সপেরিমেন্টালি আমার এই যে টাও শেয়ার স্ট্রেসটা, এটা দেখা গেছে যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনাল। শেয়ার স্ট্রেস ফর মোস্ট ফ্লুইড ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো এটাকে যদি আমি ইকুয়েশনে লিখি তাহলে ইকুয়েশন যদি ওয়াল সারফেসে দাঁড়ায় এরকম একটা আসে, টাউ ডাব্লিউ মানে ওয়াল সারফেসের শেয়ার স্ট্রেস
ইকুয়ালস মিউ মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এখানে হচ্ছে y ইকুয়াল 0। y ইকুয়াল 0 কেন দিছি? কারণ হচ্ছে আমার সারফেসে একবারে নিয়ারেস্ট যে ফ্লুইড লেয়ার আছে ওইটা নিয়ে কাজ করতেছে। তো এখন এই জায়গায় মিউ জিনিসটা কি? মিউ জিনিসটা হচ্ছে ডাইনামিক ভিসকসিটি অফ দ্য ফ্লুইড। ইউনিট বইয়ে দেওয়া আছে কেজি পার মিটার সেকেন্ড, যেটাকে আরো কয়েকটা ইউনিট দেওয়া আছে, ওগুলো হয়তো অত লাগবে না। তো যাই হোক, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমার এই স্ট্রেসটা, শেয়ার স্ট্রেসটা ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনাল, যেটা একটু আগে বললাম। আর এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে মিউ, যেটাকে বলতেছি আমরা ডাইনামিক ভিসকসিটি। তো এখন এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটাকে যেসব ফ্লুইড মেনটেন করে বা কি বলে মেনটেন করে বলা যায়, তো ওগুলাকে কি বলতেছি আমরা? নিউটনিয়ান ফ্লুইডস। ফ্লুইডস ওবিং লিনিয়ার রিলেশনশিপ নিউটন ফ্লুইড। লিনিয়ার কেন বললো এখানে? লিনিয়ার বললো হচ্ছে এখানে এই ফর্মুলাটা যদি দেখি তাহলে অনেকটা y ইকুয়াল mx এর মতো পড়ে না? হ্যাঁ m হচ্ছে স্লোপ, স্লোপটা হচ্ছে মিউ ডাইনামিক ভিসকসিটি। ওই হিসাবে চিন্তা করলে যেসব ফ্লুইড এই লিনিয়ার রিলেশনশিপটা মেনটেন করে উপরের ফর্মুলার, ওগুলাকে বলতেছি আমরা নিউটনিয়ান ফ্লুইডস। নিউটনিয়ান ফ্লুইডস এর কয়েকটা এক্সাম্পল হচ্ছে মোস্ট কমন যেগুলা এখানে বইয়ে দেওয়া আছে, ওয়াটার, এয়ার, গ্যাসোলিন, এগুলো আর কি মেইনলি। তারপরে ব্লাড বা লিকুইড প্লাস্টিক্স, এগুলো হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইডস, মানে কি লিনিয়ার রিলেশনশিপ ফলো করে না। ওকে আচ্ছা, তো অনেক জায়গায় আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কি আমি এখানে লিখি নাই, এখানে লিখি পাশে, মিউ ইকুয়ালস এটা কি বলে, ভি ইকুয়ালস মিউ বাই রো, এটা হচ্ছে রো। হ্যাঁ, এই টার্মটা আমরা অনেক জায়গায় পাবো, মানে ফ্লুইড ফ্লো বা হিট ট্রান্সফারের প্রবলেম গুলোতে এই ডিভিশন আর কি, মিউ এর সাথে ডেনসিটি ডিভিশন, এইটা অনেক জায়গায় পাবো। ওইটাকে আমরা ডিরেক্ট একটা টার্ম দ্বারা প্রকাশ করতেছি, সেই টার্মটার নাম হলো কাইনেমেটিক ভিসকসিটি। বুঝছিস? ওকে কাইনেমেটিক ভিসকসিটি এই টার্মটা অনেক জায়গায় ইউজ হয়, মানে এই দুইটা ভাগ আকারে থাকে, তো ওইটাকে জাস্ট একটা টার্মে প্রকাশ করার জন্য। আচ্ছা, তো এটা গেল। এখন ভিসকসিটি সম্পর্কে যদি একটু জানি, যে ভিসকসিটি কি করে, দুইটা অ্যাডজাসেন্ট লেয়ার ফ্লুইডের মধ্যেই যদি দুইটা লেয়ার চিন্তা করি, একটা আরেকটার মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করে, যার কারণে আর কি সহজে নড়তে চায় না। যত বেশি ভিসকাস ফ্লুইড হবে তত বেশি কি হবে, নড়তে যাবে না। বা ওই যে ড্রপের একটা কথা বলছিল না, ড্রপ এক্সপেরিমেন্ট, হ্যাঁ ড্রপ এক্সপেরিমেন্টে কি যে পিচের ড্রপ এক্সপেরিমেন্ট করতে যায়, কি দেখছে 12 বছর পর পর একটা করে ড্রপ করছে, তাই না? হুম, তো ওই পিচ এত ভিসকাস যে একটা লেয়ার, ওই ওই পিচ এত ভিসকাস যে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে কোনো রিলেটিভ মোশন হতেই দেয় না, এত রেজিস্ট্যান্স দিছে। তার মানে এটা বলতেছি ভিসকসিটি অফ এ ফ্লুইড হচ্ছে কি মেজার অফ ইটস রেজিস্ট্যান্স টু ডিফর্মেশন। হুম, মানে দুইটা লেয়ারের মধ্যে মোশন আসলেই তো ডিফর্মেশন হবে, তো ওই ডিফর্মেশন হতে দেয় না দেখে এটাকে ভিসকসিটি টার্ম দ্বারা প্রকাশ করতেছে। তো এই ভিসকসিটি হচ্ছে আবার টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যত বাড়বে ভিসকসিটি তত কমবে নরমালি আর কি। তো এখানে এতটুকু গেছে। তো আমরা যদি এখন শেয়ার স্ট্রেস বের করতে যাই, তাহলে তো আমার মিউ তো ধর জানতে পারবো, কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্টটা জানাটা একটু টাফ। হ্যাঁ, তো এটা প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি এই শেয়ার স্ট্রেস টাউটা জানার জন্য আরেকটা ফর্মুলা ইউজ করা হয়, যে ফর্মুলাটা তোর বইয়ের দিকে একটু তাকা। টাউ ডাব্লিউ ইকুয়ালস সিএফ মাল্টিপ্লাইড বাই রো ভি স্কোয়ার বাই 2। হ্যাঁ, এখানে রো হচ্ছে ডেনসিটি অবশ্যই, আর সিএফটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট, আর ক্যাপিটাল ভি যেটা দেখতেছি এটা হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি আমার ফ্লুইডে। তো এইখান থেকে হচ্ছে আর কি মেইনলি আমরা যে এক্সপেরিমেন্টাল সব করব ওইটা এই ফর্মুলা ইউজ করবো, কারণ হচ্ছে এখান থেকে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা পাওয়া অত ইজি আর না। তো এই সিএফটা হচ্ছে ডাইমেনশনলেস ফ্রিকশন কোএফিসিয়েন্ট, বুঝলাম, রোটা বুঝলাম। তো এখন যেহেতু আমরা শেয়ার স্ট্রেস জানতে পারছি,
তো আমরা যদি এখন ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, স্ট্রেসের সাথে এরিয়া মাল্টিপ্লাই করলে আমার কিন্তু ফোর্সটা আসতেছে, তাই না? হ্যাঁ তো আমার এখন এই টাউ ডাব্লিউ এর সাথে আমি যদি এরিয়া মাল্টিপ্লাই করি সারফেস এরিয়া, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ফ্রিকশন ফোর্স ওভার ইন্টার সারফেস। এই যে ক্যাপিটাল এফ স্মল এফ মানে ফ্রিকশন ফোর্স ইকুয়ালস জাস্ট সারফেস এরিয়াটা মাল্টিপ্লাই হয়েছে। দেখছিস? হ্যাঁ বুঝতে পারছি? জিনিস বুঝলাম। শিয়ার স্ট্রেসটা আমাদের বিগার পিকচারে কোন জায়গায় কাজে লাগছে? এইখানে তার মানে আমরা তো এতক্ষণ কনভেকশন নিয়ে কথা বলছিলাম আর রেইলা নিয়ে চলছিল, তো এটার মধ্যে আমরা শিয়ার স্ট্রেসটা কি বাউন্ডারি লেয়ারের ভেলোসিটির সাথে আর কি রিলেটেড, যেহেতু ভিসকোস কতখানি ওইটার সাথে জিনিসটা আসছে। দেখ এখানে কিন্তু ভেলোসিটি ইউজ করছে কোনটা? আপস্ট্রিম ভেলোসিটি, তাই না? হুম বাউন্ডারি লেয়ারের সাথেও রিলেটেড হইতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে এটা পরের চ্যাপ্টার গুলাতে বেশি কাজে লাগবে। ওইটা এই চ্যাপ্টারে দিয়ে দিছে। আবার এই চ্যাপ্টারের হচ্ছে ফুল নাই, বুঝছিস? ওই রেনল্ডস নাম্বারের অতটুক যায় হচ্ছে, পরেরগুলো আর পড়ায় নাই স্যার। তো পরেরগুলো আবার কনভেকশনের ইকুয়েশন জেনারেট করছে, ওগুলো আমাদের পড়ায় নাই। ওগুলাতে আবার এটা কাজে আসছে। ওকে তো ওগুলাতে তো এটা আসলো না আমার কাজে, তো এইটা কাজে আসবে হচ্ছে পরের চ্যাপ্টার গুলো, এক্সটার্নাল ফোর্সড কনভেকশন, তারপরে ইন্টারনাল ফোর্সড কনভেকশন, ওগুলাতে কাজে আসে সিএফটা মেইনলি। বুঝছিস? হুম। আর এক্সটার্নাল ফ্লো না হলে তো আপস্ট্রিম ভেলোসিটি আর কি কি বলে, তারপরে ফোর্স কনভেকশন না হলে তো আপস্ট্রিম ভেলোসিটি ইউজুয়ালি থাকবে না। হ্যাঁ একটা থাকে ফোর্স ন্যাচারাল লো। ন্যাচারালও একটা পড়ে তো, স্ট্রেস হ্যাঁ পড়ে, ওইটাই। আর মেইনলি হচ্ছে এই যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটা, এটা তোর লোকেশন ওয়াইজ ডিপেন্ড করে। ধর একটা সার্ভিসেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে, তো এটা আর কি আমরা মেইনলি অ্যাভারেজ করে নেই, যেটা তোর বইয়েও বলা আছে যে অ্যাভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট ধরে নেই আর কি। ওকে ওই অ্যাভারেজটা এখানে বসাই সারফেস এরিয়া, বাকি ফর্মুলা গুলো দিয়ে করলে শেয়ার স্ট্রেস বা শেয়ার ফোর্সটা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে মেইন ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার। এখন দেখ, আমরা যেমন ভেলোসিটি লেয়ার করলাম, ফার্স্টে একটা ভি ভেলোসিটির ফ্লুইডের ফ্লো দিলাম, তারপর ওইটা সারফেসের কন্ট্যাক্টের কারণে, ফ্রিকশনের কারণে সারফেসের কাছে ভেলোসিটি কমে যায়, আর সারফেস থেকে যত দূরে যায় ভেলোসিটি কি বাড়তে থাকে, ভেলোসিটিতে কম পড়ে। হ্যাঁ, হুম তো এর জন্য একটা লেয়ার তৈরি হয়েছিল যে কতটুক দূরে গেলে আমার ইফেক্টটা একবারে কম, 0.99 ভি। ওই ডিসটেন্সটা ছিল কি বাউন্ডারি লেন্থ, না? হ্যাঁ তো এইখানেও সেম ভাবে একটা থার্মাল বাউন্ডারি লেয়ারের কাজটা চলে আসে। ওটা কিভাবে আসে যদি দেখাই, প্লেটটা যদি এটা চিন্তা করি, প্লেটের ধরি একটা নির্দিষ্ট নিজস্ব একটা টেম্পারেচার আছে, ওটাকে টিএস ধরলাম, টি সারফেস। আর আমি যে ফ্লুইডটা এন্টার করাবো বাম পাশ থেকে, সেইটার ধরে নিলাম টেম্পারেচার হচ্ছে কত, টি ইনফিনিটি, ফ্লুইডের টেম্পারেচার। হুম হ্যাঁ, তো যখন বাম পাশ থেকে আমার টি ইনফিনিটি ফ্লুইডটা আসলো, আবার এই পাশে আছে টি এস টেম্পারেচারের কি প্লেট আছে, তো ওই ফ্লুইডটা এখান থেকে অবশ্যই একটা হিট ট্রান্সফার হবে। হুম তো হিট ট্রান্সফার হয়ে অবশ্যই একটা চেঞ্জ আসবে টিএস এর কারণে। তো টিএস এর কারণে যে চেঞ্জের কারণে তোর সব জায়গায় তো সেম হবে না। যেমন এরকম একটা লেয়ার গেছে, বাতাসের লেয়ার এই দিয়ে গেছে, ফ্লুইডের লেয়ার সরি, তো গেছে, তো ফ্লুইডের সব জায়গায় টেম্পারেচারটা তো সেম হবে না। তোর যে ফ্লুইডটা একবারে সারফেসের নিয়ারেস্ট, হুম ওই ফ্লুইডটা কি করবে, সারফেসের টেম্পারেচারের সাথে মেনটেন করবে। আর সারফেস থেকে যত দূরে যাব আমার সারফেস টেম্পারেচারের সাথে অত ইফেক্ট করবে না, ওই ভেলোসিটির মতোই আর কি। মানে আমি যদি ধরে নিতে চাই, তাহলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ফ্লুইড ফ্লো করার পরে তো টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কেমন হচ্ছে, টেম্পারেচার প্রোফাইলটা অনেকটা এইরকম হচ্ছে, পরে কনস্ট্যান্ট উপরের দিকে চলে যাচ্ছে। তো এই জায়গা পর্যন্ত হচ্ছে আমার সারফেসের ইফেক্টটা ছিল।
একটা কার্ভেচার লক্ষ্য করতেছি, আর কার্ভটার পরে কি স্ট্রেট হয়ে গেছে, মানে এতটুকু হচ্ছে টি ইনফিনিটি, এতটুকু ডিস্টেন্স টি ইনফিনিটি, কিন্তু এই জায়গায় কি হচ্ছিল, কম ছিল। আর এই জায়গায় যেটা কি ওয়াই ইকুয়াল জিরো, মানে একবারে সারফেস অ্যাডজাসেন্ট, ওইখানে কি করতেছে আমার ফ্লুইডটা টিএস এর সমানই কাজ করতেছে, কারণ সারফেসের সারফেসের টেম্পারেচার টিএস আর পাশের ফ্লুইডের টেম্পারেচার অনেক বেশি বা অনেক কম, এটা তো হইতে পারে না, কারণ হ্যাঁ টেম্পারেচার তো মেইনলি কন্টিনিউয়াস একটা ফাংশন, তাই না? হ্যাঁ এটা তো ডিসক্রিট না যে একটা পয়েন্টে অনেক বেশি পাশের পয়েন্টেই একবারে কম বা হিউজ ডিফারেন্স, ওইরকম না, টেম্পারেচার একটা কন্টিনিউয়াস ফাংশন প্লেসের সাপেক্ষে বা ডাইমেনশনের সাপেক্ষে। তো এর জন্য আমার পাশের ফ্লুইড লেয়ার টিএস টেম্পারেচার ধারণ করবে, আর যত দূরে যাবে সারফেস সারফেস থেকে তত হচ্ছে টিএস ইফেক্টটা কমবে, মানে টি ইনফিনিটি ধারণ করবে যত দূরে যাব। তো এই যে এখানে যত দূরে যাচ্ছি, কতটুকু দূরে যাচ্ছি, কতটুকু দূরে গেলে আমার সারফেস টেম্পারেচার ইফেক্টটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এই দূরত্বকে আমরা আবার বাউন্ডারি লেন্থ বলতেছি। এই জায়গায় এটা হচ্ছে থার্মাল বাউন্ডারি লেন্থ, বুঝছিস? হ্যাঁ এই থার্মাল বাউন্ডারি লেন্থ কতটুকু গেলে আমি ওটাকে ধরবো, আগেরটা তো ধরছিলাম ভেলোসিটির ক্ষেত্রে ইউ ইকুয়াল 0.99 ভি, এতটুক যতটুক ডিস্টেন্সে হচ্ছে ওই ডিস্টেন্সটাই হচ্ছে ভেলোসিটি বাউন্ডারি লেন্থ ধরছিলাম। কিন্তু হ্যাঁ। এই ক্ষেত্রে তো আমি 0.99 টি ইনফিনিটি ধরতে পারি না, ধরতে পারি কি? কেন পারে না? কেন পারি না বলি, আগের ভেলোসিটি প্রোফাইলে কি দেখছিলি, অ্যাডজাসেন্ট লেয়ারের ভেলোসিটি কত ছিল, 0 ছিল, জিরো। হ্যাঁ আর এইখানে অ্যাডজাসেন্ট লেয়ারের টেম্পারেচার কি 0, না। টিএস, তাই না? হ্যাঁ তো এই টিএস অ্যাডজাসেন্ট লেয়ার হওয়ার কারণে আমি ডিরেক্ট 0.99 টি ইনফিনিটি ধরতে পারতেছি না। এইখানে আমরা কি ধরবো, 0.99 টি ইনফিনিটি মাইনাস টিএস, মানে সারফেস টেম্পারেচার আর ফ্লুইড টেম্পারেচারের মধ্যে যে পার্থক্যটা আছে, ওই পার্থক্যের যখন 0.99 পর্যন্ত চলে যাবে তখন ওই ডিসটেন্সটা আমার টেম্পারেচার বাউন্ডারি লেন্থ, সরি থার্মাল বাউন্ডারি লেন্থ, এটা হচ্ছে মেইনটা, বুঝছিস? তার মানে আমি যদি এখানে দেখি যে এতটুক লেয়ার পর্যন্ত আর কি সারফেস টেম্পারেচারের ইফেক্টটা ছিল, তো আমার এই এতটুক যে গ্যাপটা সেটা হচ্ছে 0.99 অফ এই যে এটা, হুম বুঝছিস? তারপরে বইয়ে যদি দেখিস আবার এই যে টি মাইনাস টি ইকুয়ালস, এখানে দেখতেছি সিলেক্ট করছি যে হ্যাঁ এখানে কি বলছে, দ্য থিকনেস অফ দ্য থার্মাল বাউন্ডারি লেয়ার ডেল টি, delta t at any location along the surface is defined as the distance from the surface at which the temperature difference equals 0.99. ও এখানে আমি t লিখছিলাম না, এখানে টেম্পারেচার ডিফারেন্স হবে। এখন ঠিক আছে, মানে সারফেসের সাথে টেম্পারেচার ডিফারেন্স যখন ওইটার সমান হয়ে যাবে 0.99 অফ টি ইনফিনিটি মাইনাস টিএস, দুইটাই ডিফারেন্স আর কি। মানে 0.99 বলতে অলমোস্ট আর কি ইফেক্টটা বোঝাই যায় না, ওইটার একটা হ্যাঁ, লিমিট ধরে নিচ্ছে। ওইটাই আর কি, আমার সারফেসের থার্মাল ইফেক্টটা যতটুক দূরে যায় একবারে নেগলিজিবল হয়ে যাবে, ততটুক ডিসটেন্সটাই আমার ডেল্টা টি বা বাউন্ডারি লেন্থ আর কি, এখানে ওটা বলছে। আবার দেখ যখন কই গেল, যখন সারফেস টেম্পারেচার 0 তখন কিন্তু ফর্মুলাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে, টিএস 0 এই টিএসও 0, তো ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে 0.99 টি ইনফিনিটি, দেখছিস? হুম অনেকটা এই যে কি আগের ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটির যে বাউন্ডারি ছিল ওইটার কাজ, মানে অ্যানালগ আছে বলা যায়, ইউ এর জায়গায় টি, ভি এর জায়গায় টি ইনফিনিটি যখন টিএস ইকুয়াল 0। আর এখানে তো টিএস ইকুয়াল 0 সবসময় হবে না, এর জন্য আর কি আমাদের এই ডিফারেন্স নিয়ে কাজ করা লাগছে। তো নর্মাল টেম্পারেচার আর সারফেসের ডিফারেন্স যখন ফ্লুইড টেম্পারেচার আর সারফেস ডিফারেন্সের 0.99 হবে তখনই আমি ওটাকে বাউন্ডারি ধরে নিব, এটা হচ্ছে মোটা কথা। তারপরে কোন পার্ট আছে, আমাদের আর কি কি আছে? প্রান্ডল নাম্বার, রেনল্ড নাম্বার, এই দুইটার মাঝে কি আর কিছু আছে? তো না তেমন কিছু নাই, সেই সেই যে এতটুকু পর্যন্ত 6 পর্যন্ত।
আচ্ছা, এবার আসতেছে হচ্ছে প্রান্ডল নাম্বার। কি প্রান্ডল নাম্বার না, এই যে দুইটা থিকনেস পাইলাম না, হ্যাঁ একটা প্রথমে কি পাইছি, ভেলোসিটি বাউন্ডারি থিকনেস, পরে কি পাইলাম, থার্মাল বাউন্ডারি থিকনেস। এই দুইটার যে একটা রেশিও, সেটাকে বলতেছি আমরা প্রান্ডল নাম্বার। তাহলে দুইটার রেশিও কি হবে, অবশ্যই ডাইমেনশনলেস হবে। তো সেম ভাবে বাকিগুলোর মতো প্রান্ডল নাম্বারও একটা ডাইমেনশনলেস প্যারামিটার, যেটাকে ডিফাইন করতেছি কি দিয়ে, এইরকম। আচ্ছা, এটা তো একটু আগেই বললাম, কি বলছি বলতো? কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি। আর এটা কি বলতো? লার্জ দেন করসপন্ডিং থার্মাল ডিফিউজিভিটি। ডিফিউজিভিটি। হ্যাঁ হ্যাঁ, ওইটা কন্ডাকশনের পার্টটা। তো এখানে প্রান্ডল নাম্বার কি করছে, রেশিও অফ মলিকুলার ডিফিউসিভিটি অফ মোমেন্টাম আর মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট, এটার সাথে থিকনেস এর কি সম্পর্ক? আমার তো একটু আগে বললো যে রিলেটিভ থিকনেস অফ ভেলোসিটি এন্ড থার্মাল বাউন্ডারি লেয়ার হচ্ছে ইয়া প্রান্ডল নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, এটার সাথে থিকনেস এর কি সম্পর্ক বলতে পারবি? হ্যাঁ এখন দেখ, হুম, ডিফিউসিভিটি যদি বেশি হয়, ধর এটা মোমেন্টামের ক্ষেত্রেই হোক, মানে ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের সময়, বা হিটের ক্ষেত্রেই হোক থার্মাল বাউন্ডারি লেয়ারের সময়, ডিফিউসিভিটি যদি বেশি হয়, তাহলে ভেলোসিটির ক্ষেত্রে কি হবে? তো লেয়ারের লেন্থটা বেশি হবে। যত ডিফিউসিভিটি বাড়বে, তত আমার কি বাউন্ডারি লেন্থটা বাড়বে। কারণ হচ্ছে গিয়ে আমার মোমেন্টামের ডিফিউসিভিটি বেশি, তাহলে হচ্ছে গিয়ে তত তাড়াতাড়ি আমার দূরে পর্যন্ত ইফেক্টটা থাকবে সারফেসের। আর যদি হিটের ক্ষেত্রে চিন্তা করি, সেম ভাবে যদি হিট ডিফিউসিভিটি বেশি হয়, তাহলে কি হবে, অনেক দূর পর্যন্ত টেম্পারেচার ইফেক্টটা চলে যাবে না ওইটুকু সময়। আর যদি ডিফিউসিভিটি কমায় দেই বা অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করি যেটার কম ডিফিউসিভিটি, ওই টাইমে কিন্তু বেশি দূর যাবে না টেম্পারেচারের ইফেক্টটা, এতটুকু কম পরিমাণ যাবে। তার মানে দেখতেছি যে ডিফিউসিভিটি যত বাড়তেছে, সেটা হোক মোমেন্টামের ডিফিউসিভিটি বা হিট ডিফিউসিভিটি, যত বাড়তেছে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, থিকনেস, বাউন্ডারি থিকনেস, সেটা হোক ওই যে কি বলে কিলোমিটারে, হিট হিট বাউন্ডারি থার্মাল বাউন্ডারি থিকনেস বলি বা ভেলোসিটি বাউন্ডারি থিকনেস বলি, যেটাই বলি, হ্যাঁ সেই থিকনেস কি করতেছে, বাড়তেছে। তাহলে আমি যদি থিকনেসের রেশিও না নিয়ে ডিভিসিভিটি রেশিও নেই, তাহলে কিন্তু সেম জিনিসটাই পাইতেছি। এর জন্য প্রান্ডল নাম্বার কি করছে, ডিভিসিভিটি অফ মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টামের পার্টটা, ডিভাইডেড বাই ডিভিসিভিটি অফ হিট। হিটের ডিভিসিভিটি তো আমরা আলফা দিয়ে প্রকাশ করি, তো আবার এটাকে আবার ভি দ্বারা প্রকাশ করলাম কেন, মানে কাইনেমেটিক ভিসকসিটি দ্বারা কেন প্রকাশ করলাম, এটা বলতে পারবি? এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আলফার কি ছিল, ইউনিট কি ছিল, মিটার স্কয়ার পার কে সেকেন্ড। ও হ্যাঁ হিট সূত্র ছিল কে বাই ডিভিসিভিটি রো সি। ইউনিট মিটার স্কয়ার পার সেকেন্ড। এই জায়গায় যে আমার ভিটা দেখতেছি, এটার ইউনিট কি জানো, মিটার স্কয়ার পার সেমই সেকেন্ড। হবে। মিটার স্কয়ার পার সেকেন্ডে, এর জন্য আর কি এটাকে আমরা ডিভিসিভিটি হিসেবে ধরতেছি, কাইনেমেটিক ভিসকসিটিকে। তো এই জন্য দুইটা ডিভিসিভিটির যদি রেশিও করি, এটা দাঁড়ায়, এটা সমান কি পাইলাম একটু আগে, ডাইনামিক ভিসকসিটি ডিভাইডেড বাই রো না, হ্যাঁ ডাইনামিক ভিসকসিটি ডিভাইডেড বাই রো। আর আলফা সমান কি, কি জানি আমরা, কে বাই কে বাই রো সি। রুট টু, কে বাই রো সি, সি বা সিপি, এটাই তো না? হুম তো এখন দেখ রো রো তো কাটা যায়, উপরে মিউ থাকে, মিউ এর সাথে শুধু সিপি যায়, আর নিচে থাকে কে। বইয়ের দিকে একটু লক্ষ্য কর, পাই গেছি, এটাই আছে দেওয়া, মিউ সিপি ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে প্রান্ডল নাম্বার।
আচ্ছা, যদি ডিফিউজিভিটির কনসেপ্টটাকে সাধারণ মানুষের ভাষায় বলে, জিনিসটা কি? কোনো অ্যানালজি জানিস? যেমন ধর এই থার্মাল বাউন্ডারি লেয়ারের কথা চিন্তা করি, হ্যাঁ। তোর ফ্লুইডের টেম্পারেচার কি বলতেছি, ফ্লুইডের থার্মাল ডিফিসিভিটি বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের থার্মাল ডিফিসিভিটি যদি আমি কমাই বা বাড়াই তাহলে আমার কি ইফেক্ট পড়তেছে। ডিফিসিভিটির ইউনিট হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড। আমি যদি ডিফিসিভিটি বাড়াই তার মানে কি করছে, আমার আরো বেশি মিটার স্কয়ার কভার করতেছে পার সেকেন্ডে, তাই না? হ্যাঁ, তো বেশি ওইটাই এরিয়াতে ইফেক্ট আছে। হ্যাঁ ওইটাই, ডিফিসিটি বাড়লে আমার কি হচ্ছে, হিটটা আরো তাড়াতাড়ি ফ্লো হচ্ছে, আরো বেশি লেয়ার পর্যন্ত ইফেক্ট থাকতেছে। এখন ধর তুই একটা হট প্লেট নিলি আর একটা কোল্ড প্লেট নিলি, এই সরি এটা তো ডিপেন্ড করে না নাকি, না ঠিক আছে, হট প্লেট আর কোল্ড প্লেট। তো হট প্লেটে কি হবে, যদি এখানে যদি আহ কম ডিফিসিভিটির ম্যাটেরিয়াল নিই হট প্লেটে, তাহলে কি হবে, টেম্পারেচারটা বেশি দূর যাবে না। আবার এখানে যদি বেশি ডিফিসিভিটি ম্যাটেরিয়াল নিস তাহলে কি হবে, ঠান্ডার ইফেক্টটা অনেক দূর পর্যন্ত যাবে, বুঝছিস না? এটা ডিফিউজিভিটি বেশি হলে হিট ট্রান্সফারের ইফেক্টও বেশি থাকে, বেশি জায়গা জুড়ে। তো ম্যাটেরিয়ালের ডিফিসিভিটি থার্মাল ডিফিসিভিটি যত বেশি হবে, তোর হিটের ইফেক্টটা বা সারফেসের ইফেক্টটা, আশেপাশের এনভায়রনমেন্টের টেম্পারেচার ইফেক্টটা আরো তত দূর পর্যন্ত যাবে। আর যত দূর পর্যন্ত যাবে আমার তার মানে কি, ওয়াই এর ভ্যালু বাড়তেছে। ওয়াই এর ভ্যালু বাড়লে আমার ডেল্টা টি, যেটা থার্মাল বাউন্ডারি লেন্থ, ওটা বাড়তেছে। আমি বুঝতে পারছি সম্পর্কটা কই। হ্যাঁ। ডিভিসিভিটি বাড়লে বাউন্ডারি লেন্থ বাড়বে। সেম ভাবে ভ্যালোসিটির ক্ষেত্রেও, ভ্যালোসিটি বাউন্ডারি লেয়ারের ক্ষেত্রেও আমার যদি মোমেন্টামে ডিভিসিভিটি বাড়ে তাহলে হচ্ছে গিয়ে আমার কি হবে, তোর বাউন্ডারি যে লেন্থ ভ্যালোসিটির ওটাও বাড়বে, অনেক দূর পর্যন্ত ইফেক্ট থাকবে, এটাই। আর ডিভিসিভিটিকে আমরা প্রথমে তো বললাম যে রিলেটিভ থিকনেস, মানে থিকনেসের রেশিও প্রান্ডল নাম্বার, হ্যাঁ। তো থিকনেসের থেকে ডিভিসিভিটি কিভাবে আসলো এটা তো বুঝাইলাম। তো এখান থেকে আবার ডিভিসিভিটি আনলাম এই ভিটাকে আমরা কেন ডিভিসিভিটি বললাম, কারণ এটার ইউনিটও মিটার স্কয়ার পার সেকেন্ড, যেটা দেখছিলাম হিট থার্মাল ডিভিসিভিটি মিটার স্কয়ার পার সেকেন্ড ইউনিটে আছে। তো এর জন্য আর কি পরে রেশিও করলে ডাইমেনশন একটা প্যারামিটার। ওকে। আচ্ছা এদের বুঝছে। এখন দেখতো প্রান্ডল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এরকম কেস দাঁড় করানো যায়, ওয়ান গ্রেটার দেন ওয়ান, ইকুয়াল ওয়ান বা লেস দেন ওয়ান, এরকম দাঁড় করানো যায় না? হ্যাঁ। তো তার আগে আরো কিছু বলা নেই। তো এখানে বলা আছে যে নর্মাল আর কি, জেনারেলি ফ্লুইডের প্রান্ডল নাম্বার 0.01 এর নিচ থেকে শুরু করে কত 1 লাখ বা এরকম আরো বেশি হইতে পারে প্রান্ডল নাম্বার। এগুলা কি বোঝাচ্ছে আর কি, এটা একটু দেখি আমরা। এখন মোমেন্টাম কত দ্রুত, যত দাঁড়া উপরের টার্মটা কি ছিল, এটা ছিল আর নিচে এটা ছিল। এখন হিটের তুলনায় যদি মোমেন্টাম বেশি ডিফিউজ হয় তাহলে এটা কি হবে, প্রান্ডল নাম্বার গ্রেটার দেন ওয়ান। আর যদি মোমেন্টামের ডিফিসিভিটি আর থার্মাল ডিফিসিভিটি সেম হয় তাহলে ইকুয়াল ওয়ান। আর উপরে ছোট নিচে বড় হলে অবশ্যই লেস দেন ওয়ান। এটা কি বোঝাচ্ছে একটু দেখাই, দাঁড়া একটু পড়ে নিই। দেখ তো এখানে এই লাইনটা দেখতে পারতেছিস? In contact with, oh এটা, হ্যাঁ, it diffuses very quickly in liquid metals. লিকুইড মেটালে বেশি ফাস্ট আর কি হিট ডিফিউজ হয়, কারণ কি, প্রান্ডল নাম্বার লেস দেন ওয়ান। লেস দেন ওয়ান মানে কি, হিট ডিফিউসিভিটি বেশি, মোমেন্টাম ডিফিউসিভিটি কম হিট হচ্ছে, তাই তো? মানে নিচের টার্মটা বড়, নিচের টার্মটা বড় হওয়ার কারণে প্রান্ডল নাম্বার ছোট হয়ে যাচ্ছে ওয়ানের থেকে। আর ভেরি স্লোলি ইন অয়েল, তেলের ক্ষেত্রে প্রান্ডল নাম্বার হচ্ছে গ্রেটার দেন ওয়ান, মানে আমার কি হচ্ছে, উপরের টার্মটা বাড়তেছে ডিফিসিভিটি অফ মোমেন্টাম।
আবার এই জায়গায় আরেকটা জিনিস যদি খেয়াল করিস, মিউ সিপি বাই কে ছিল না? হ্যাঁ, হ্যাঁ ওই নিচে কে আছে, কেটা কিন্তু আবার থার্মাল কন্ডাক্টিভিটি। তো আমি ফ্লুইড হিসেবে এমন কোন ফ্লুইড যদি ইউজ করি ম্যাটেরিয়াল হিসেবে যেটার কন্ডাক্টিভিটি অনেক বেশি, যেমন একটু আগে বললাম এটা লিকুইড মেটালের ক্ষেত্রে, তো লিকুইড মেটালের ক্ষেত্রে নিচে বড়টা, তার মানে আমার নাম্বারটা 1 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তো এটাও বোঝানো যায় যে প্রান্ডল নাম্বার যখন 1 এর চেয়ে ছোট, তখন আর কি হিট তাড়াতাড়ি ডিফিউজ হয় বেশি মোমেন্টামের চেয়ে। আর অয়েলের ক্ষেত্রে ভিসকোসিটি বেশি, তার মানে অয়েলের ক্ষেত্রে হচ্ছে ভিসকসিটি বেশি বা মলিকুলার ডিফিসিভিটি অফ মোমেন্টাম বেশি, এর জন্য আর কি আমার প্রান্ডল নাম্বার গ্রেটার দেন 1। হুম, আচ্ছা। আর প্রান্ডল নাম্বার যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে? থার্মাল বাউন্ডারি লেন্থ ভেলোসিটি বাউন্ডারি লেন্থের চেয়ে ছোট হবে। হ্যাঁ আর যদি লিকুইড হয় তাহলে থার্মাল বাউন্ডারি লেন্থ ভেলোসিটি লেন্থের চেয়ে বড় হবে। কি হবে এটা একটু দেখাই। নরমালি কি এই আসছে ভেলোসিটি লেন্থ বা এটা না, ডেল্টা ডিভাইডেড বাই ডেল টি, এটা তো ভেলোসিটি বাউন্ডারি লেন্থ আর এটা হচ্ছে থার্মাল বাউন্ডারি লেন্থ। এটা রেশিওটাই আমরা কি ধরতে পারি, প্রান্ডল নাম্বার ধরতে পারি আর কি অনেকটা। হ্যাঁ তো এটা যদি ধরি তাহলে আমার যেহেতু আমার প্রান্ডল নাম্বার বাড়তেছে, যদি প্রান্ডল নাম্বার বাড়ে তার মানে কি বাড়তেছে, আমার ডেল বাড়তেছে ডেল টি এর তুলনায়, হ্যাঁ এটা না, ডেল গ্রেটার দেন ডেল টি। আর যদি প্রান্ডল নাম্বার কমে 1 হচ্ছে, লেস দেন 1 হয়, সরি গ্রেটার দেন 1, তাহলে কি হচ্ছে ডেল টিটা বড়। বড়। মানে এখানে তুই কিন্তু রিলেটিভ আমার কম্পারিজন করতে পারছিস বাউন্ডারি লেন্থ নিয়ে দুইটার। প্রান্ডল নাম্বারের কাজ আর কি মেইনলি এটাই, বাউন্ডারি লেন্থের কম্পারিজন দুইটা, ভেলোসিটি আর থার্মাল। আর তারপরে যে টপিকটা ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো, এইখানে হচ্ছে একটা কাহিনী। ওই যে আগে একটা ফিগার দেখাইছিলাম না শুরুতে, বললাম যে পরে আসতেছে, ওই বললাম না, এই বেশি দূরে ছিল, এই যে এই ফিগারটা। প্রথমে কিন্তু কি থাকে, তো ল্যামিনার ফ্লো থাকে, সারফেসের কন্টাক্টে আসার নির্দিষ্ট এক্স দূরত্ব দেয়, ল্যামিনার থাকে। তারপরে একটা পজিশনে কি হয়, ট্রানজিশন হয় ল্যামিনার টু টার্বুলেন্ট ফ্লো। তো এই ল্যামিনার টু টার্বুলেন্ট এটা হচ্ছে ট্রানজিশন রিজিয়ন। তারপরে হচ্ছে পুরোপুরি টার্বুলেন্ট হবে। তো কোন নির্দিষ্ট একটা দূরত্ব তারপরে এই ট্রানজিশন গুলো চলতেছে এগুলো আর কি ওইখানে বলা আছে। তো ল্যামিনার টার্বুলেন্ট তো আগেই বুঝি যে ল্যামিনার হচ্ছে স্মুথ, আর হচ্ছে টার্বুলেন্ট হচ্ছে অনেক ফ্লাকচুয়েশন হবে। আর ট্রানজিশন তো দুইটার মাঝখানে যে পিরিয়ডটা, ওটা তো আগেই বললাম। তো এখানে এই যে এখানে একটা মোমবাতি দিছে দেখছিস, এই এটার ধোঁয়া যদি দেখিস ফার্স্টে কিন্তু স্মুথ একটা লেয়ার ছিল, তারপরে কি জিগজ্যাগ বেশি হয়ে গেছে। ফার্স্টের ফ্লোটা ছিল ল্যামিনার ফ্লো, আর জিগজ্যাগের যে ফ্লোটা আসছে ফ্লাকচুয়েশনের কারণে ওটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তার মানে যে কোনো একটা সারফেসের সাথে যখন ফ্লুইডের ফ্লো হবে ফার্স্টে ল্যামিনার হয়, তারপরে ওটা ট্রানজিশন হয় আস্তে আস্তে টার্বুলেন্টের দিকে। তো টার্বুলেন্টে যখন একবারে ট্রানজিশন হয়ে যায়, তো এখানে কয়েকটা লেয়ার আছে। এখানে দেখ রেড কালার দিয়ে বোল্ড করা আছে, ভিসকাস সাব লেয়ার, বাফার লেয়ার, ওভারল্যাপ লেয়ার আর টার্বুলেন্ট লেয়ার। ভিসকাস সাব লেয়ার কোনটা, একবারে ট্রানজিশন, সরি, টার্বুলেন্ট যে রিজিয়ন আছে, রিজিয়নে একবারে সাথে যে লেয়ারটা, যেখানে ভিসকাস ইফেক্ট হচ্ছে ডমিনেন্ট। এই ফিগারটায় তো আবার যাই, এই যে এখানে দেখতেছিস ভিসকাস সাব লেয়ার, এই এতটুকু যে লেয়ারটা একবারে সারফেসের সাথে, এখানে কিন্তু ভিসকাস ইফেক্টটা ডমিনেন্ট।
এই লেয়ারটাকে বলতেছি ভিসকাস সাবলেয়ার। এটা কিন্তু শুধু টার্বুলেন্ট রিজিয়নের জন্য, ট্রানজিশন বা ল্যামিনার রিজিয়নের জন্য না। ওকে। শুধু টার্বুলেন্ট রিজিয়নের জন্য একবারে সাথে যে লেয়ারটা পাচ্ছি এটা হচ্ছে ভিসকাস সাবলেয়ার, যেখানে তোর ইফেক্টটা বেশি। কিসের ইফেক্ট বললো এখানে? ভিসকাস ইফেক্ট। তারপরে হচ্ছে কিছুটা জায়গা আছে বাফার লেয়ার। বাফার লেয়ারে কি হচ্ছে, কি হচ্ছে, turbulent effects are becoming significant but the flow is still dominated by viscous effects। মানে টার্বুলেন্ট ইফেক্টটা কি করতেছে, বাড়তেছে। যত আমরা সারফেস থেকে দূরে যাচ্ছি টার্বুলেন্ট ইফেক্টটা বাড়তেছে। তো এই বাফার লেয়ারে কি হচ্ছে, ইফেক্টটা বাড়তেছে কিন্তু ভিসকাস ইফেক্টই ডমিনেন্ট আছে। তারপরে হচ্ছে ওভারল্যাপ লেয়ার, বাফার লেয়ারের উপরে। এখানে কি হচ্ছে যে turbulent effect is much more significant but still not dominant। এখনো ডমিনেন্ট হয়, মানে কয়েকটা ভাগে ভাগ করছে বলতে পারি। আর সর্বশেষ লেয়ার যেটা টার্বুলেন্ট লেয়ার, এখানে হচ্ছে ভিসকাস ইফেক্টের চেয়ে টার্বুলেন্ট ইফেক্টটা ডমিনেন্ট হয়ে গেছে। এটাই আর কি, চারটা লেয়ার করছে টার্বুলেন্ট রিজিয়ন। ডান পাশে দেখছিস দুইটা ফিগার, হ্যাঁ। এখানে হচ্ছে এখানে ডাই একটা ইনজেক্ট করা হয়েছে। ডাই ইনজেক্ট করার কারণে ল্যামিনার ফ্লোতে কি হচ্ছে, স্ট্রেট লাইনের মতো, কোনো ফ্লাকচুয়েশন নাই, স্ট্রেট লাইনের মতো ফ্লো হচ্ছে। এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। কিন্তু এইখানে যখন ডাই ইনজেক্ট করলাম তখন ফার্স্টে কি ছিল, ল্যামিনার ছিল, দেখছিস? হ্যাঁ। শুরু থেকে ফার্স্টে ল্যামিনার, পরে কিছুটা ট্রানজিশন, পরে একবারে কি হয়েছে, টার্বুলেন্ট হয়ে গেছে। এই দুটো দিক ছড়াছড়ি, এটা আর কি ওই ফিগার দিয়ে প্রকাশ করছে। আর এই পাশে যে রেনল্ড নাম্বার, এটাই মনে হয় লাস্ট। এই রেনল্ড নাম্বারের কিছু কাজ আছে, তার আগে দেখে নেই ট্রানজিশন যে হয় ল্যামিনার থেকে টার্বুলেন্টে। আমরা অনেকগুলো ফিগারে দেখলাম ল্যামিনার থেকে টার্বুলেন্টের মাঝখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে। এই পিরিয়ডটা ডিপেন্ড করে কিসের উপর, সারফেস জিওমেট্রি, সারফেস রাফনেস, ফ্লো ভেলোসিটি, সারফেস টেম্পারেচার আর টাইপস অফ ফ্লো। এখানে লেখা আছে, দেখি। হ্যাঁ। তো এখন এই ফ্লোর যে বিভিন্ন রিজিয়ন, এটা মেইনলি ডিপেন্ড করে, একজন সায়েন্টিস্ট বের করছে এই রেশিও এই যে এতটুকু। একজন সায়েন্টিস্ট অসবর্ন রেনল্ডস, উনি দেখে যে রেশিও অফ ইনার্শিয়া ফোর্সেস টু ভিসকাস ফোর্সেস ইন দ্য ফ্লুইড, এই পার্টটা আমার ট্রানজিশনের রেজিমটা ডিফাইন করে। আর এই রেশিওটাকে বলতেছিল রেনল্ডস নাম্বার, ওনার নাম অনুসারে। এটাও একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যেটাকে প্রকাশ করতেছে একটুকে যেটা বললাম, ইনার্শিয়া ফোর্সেস আর ভিসকাস ফোর্সেস এর রেশিও। এখন দেখ দুটা ফর্মুলা, ইনার্শিয়ার ফোর্স তো ভিএলসি লেখছে, আর ভিসকাস ফোর্স কে আবার ভি দিয়ে প্রকাশ করছে, কাইনেমেটিক ভিসকসিটি দিয়ে। এখন আবার উল্টা উল্টা করা হয়েছে। এটা তো ফোর্স না, না রে? হ্যাঁ, তাই তো। আগের মতো হয়তো কোন একটা রেশিও চিন্তা করা হয়েছে। আগে যেমন ডিফিসিভিটির সাথে থিকনেস এর রিলেশন করছিলাম, এখানে ইনার্শিয়া ফোর্স কে রেশিও করছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেন্থ আর ভেলোসিটির সাথে, আর ভিসকাস ফোর্স কে করছে কাইনেমেটিক ভিসকসিটির সাথে। আর যেটা আবার ওই পাশে চেঞ্জ হয়ে আসতেছে রো ইনটু ভিএলসি ডিভাইডেড বাই ডিও বা ডাইনামিক ভিসকসিটি নিচে। ফর্মুলাটা বুঝছি। এখন এই ফর্মুলার কাজ কি? এরিয়াটা বের করবো যেটার মধ্যে টার্বুলেন্ট আর এটার চেঞ্জ হবে ল্যামিনার টু টার্বুলেন্ট। হ্যাঁ, তার মানে আমার ওই কোথায় চেঞ্জ হবে, ট্রানজিশনটা কোথায় হবে, এইটা রেনল্ড নাম্বার থেকে আমি কিন্তু অনেকটা বুঝতে পারবো। এটাই পরের পেজে বুঝেছে। এখানে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার আছে, তার আগে আরেকটু বোঝা নেই যে যখন রেনল্ড নাম্বার বেশি হয় তখন কি ইনার্শিয়া ফোর্স কিন্তু বেশি হয়, তাই না? যেটা উপরে আছে, উপরে টার্মটা বেশি, আর যেটা প্রপোর্শনাল টু ডেনসিটি এন্ড ভেলোসিটি অফ দ্য ফ্লুইড।
আর large relative to viscous forces যেটা বললাম, and the viscous forces cannot prevent the random and rapid fluctuations of the fluid. তার মানে বলতেছে যখন viscous forces এর চেয়ে inertia force বেশি হচ্ছে তখন এই র্যাপিড ফ্লাকচুয়েশনটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না ফ্লুইডটা। আর যদি viscous ফোর্স বেশি হতো ইনার্শিয়া ফোর্সের চেয়ে তাহলে কি হতো, স্মুথ একটা লেয়ার হতো, কারণ ও একটা কন্ট্রোলে আছে। যা ফ্লাকচুয়েশন আসতে নেয় ওই ফ্লাকচুয়েশনটা কি অ্যাবজর্ব করে নেয় পাশের লেয়ার গুলো, যত viscous ফোর্স বাড়বে। আর যত viscous ফোর্স কমবে ইনার্শিয়া ফোর্সের তুলনায় তত হচ্ছে ফ্লাকচুয়েশনকে বাধা দেওয়ার প্রবণতাটাও কমবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ফ্লাকচুয়েশনের বাধা দেওয়ার প্রবণতা যদি কমে তাহলে ওটা অনেকটা টার্বুলেন্ট ফ্লোর মতো হবে। আর যদি ফ্লাকচুয়েশন বাধা দেওয়ার প্রবণতা বাড়ে, ভিসকাস ফোর্স যদি বাইরে যায়, তখন কি হচ্ছে আবার ল্যামিনার ফ্লোর মতো অনেকটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। বুঝছিস এই পার্টটা? হ্যাঁ, সহজভাবে বললে টার্বুলেন্ট ফ্লোটা আসে তো সেই কারণে, কারণ একটু ইনার্ট থাকতেছে লিকুইডটা, যে তখন আরেকটার সাথে ওইটা করে একটু ফ্লাকচুয়েশনটা শুরু হয়, আর ফ্লাকচুয়েশনকে বাধা দেয় ভিসকাস লেয়ার, তো এটা আর কি নিচে। ভিসকাস ফোর্স বাধা দেয়, যদি ভিসকাস ফোর্স বেশি হয় ইনার্শিয়া ফোর্সের চেয়ে তাহলে আর কি বাধা দেয় ফ্লাকচুয়েশনটাকে। কিন্তু ইনার্শিয়া ফোর্সই যদি বেশি হয় তাহলে আমার তো বাধা দিয়েও লাভ হচ্ছে না, ইনার্শিয়া ফোর্স বেশি, ও তো ফ্লাকচুয়েশন করবেই, তার মানে টার্বুলেন্ট হবেই। তো বেসি ভিসকাস, হ্যাঁ বল। তাহলে বেসি ভিসকাস লিকুইডে ইউজুয়ালি ল্যামিনার ফ্লো বেশি হবে, যেমন মধু। হ্যাঁ ওইটাই বলছে, ভিসকাস ফোর্স যখন বাড়বে তখন ওইটা ল্যামিনার ফ্লোর দিকে বেশি যাবে। তো প্রান্ডল নাম্বার ইকুয়েশনটা একবার লিখি একটু। ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স, এটাই তো না? তো যেটা বললাম, যদি প্রান্ডল নাম্বার, এটা প্রান্ডল ছিল, সরি রেনল্ড নাম্বার, এই জন্য তো বলে উপরে প্রান্ডল নিচে প্রান্ডল। তো রেনল্ড নাম্বার যদি আমার গ্রেটার দেন 1 হয় তার মানে কি ইনার্শিয়া ফোর্স বেশি ভিসকাস ফোর্সের চেয়ে, তার মানে এটা অনেকটা কি করবে, টার্বুলেন্টের দিকে ইন্ডিকেট করবে। রেনল্ড নাম্বার যদি লেস দেন হয় অনেকটা ল্যামিনারের দিকে ইন্ডিকেট করবে, কিন্তু এটাই মেইন না, বইয়ে আরো অনেক কিছু আছে। দেখ এখানে যখন স্মল অর মডারেট রেনল্ড নাম্বার হবে তখন viscous forces are large enough to suppress the fluctuation. ও এটা তো আগেই বললাম আমি। তো এখানে ক্রিটিক্যাল রেনল্ড নাম্বার বলছে, যেখানে হচ্ছে the Reynolds number at which the flow becomes turbulent is called the critical Reynolds number. মানে রেনল্ড নাম্বার তো চেঞ্জ হচ্ছে লোকেশন ওয়াইজ, তাই না? সারফেসের সাথে বা লোকেশনের সাথে চেঞ্জ হওয়ার কারণে রেনল্ড নাম্বার চেঞ্জ হচ্ছে। যেখানে রেনল্ড নাম্বারের কারণে আমার ফ্লোটা টার্বুলেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে সেই রেনল্ড নাম্বারকে আমরা বলতেছি ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। এখন ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের ভ্যালু তো এক এক জায়গায় এক এক রকম হবে, ডিফারেন্ট জিওমেট্রি বা ফ্লো কন্ডিশনের উপর বেস করে। এখন যদি দেখি এখানে, ফর ফ্লো ওভার এ ফ্ল্যাট প্লেট the generally accepted value of the critical Reynolds number is 5 into 10 to the 5. দেখছিস? মানে রেনল্ডস নাম্বার যখন 5 into 10 to the 5 হয় ফ্ল্যাট সারফেসে, ওইখানে হচ্ছে আমার ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায়। আর যে ডিসটেন্স হয় xcr, distance from the leading edge of the plate at which transition from laminar to turbulent flow occurs, এটা হচ্ছে গিয়া xcr। আর Reynolds critical number may change substantially, however, depending on the level of turbulence in the free stream. তো এখানে ফিগারে কিন্তু দেওয়া ছিল xcr নামে একটা টার্ম দেওয়া ছিল, নিচে দেখতেছিস? হ্যাঁ, xcr, এটা হচ্ছে এই xcr পর্যন্ত কি ছিল, ল্যামিনার ছিল। মানে যখন আমার x লেস দেন বা ইকুয়াল কিছু একটা xcr, তখন কি হচ্ছে আমার রিজিয়নটা কি ল্যামিনার। আর যখন
চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সিআর এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, টার্বুলেন্টের দিকে ট্রানজিশন হওয়া শুরু করে দিছে। হ্যাঁ এটাই হচ্ছে তোর রেনল্ড নাম্বারের, ক্রিটিক্যাল রেনল্ড নাম্বারের ফাংশন। রেনল্ড নাম্বার থেকে আমরা এক্সিআর বের করতে পারি কিভাবে? এই যে ফর্মুলা, এটা একটু আগেই তো পাইলাম ফর্মুলা। হুম এই যে এখানে ভিএলসি বাই কাইনেমেটিক ভিসকসিটি ছিল, এখানে দেখছিস? হ্যাঁ, তো এখানে যদি একটু ইনটিউটিভ করতে যাই সূত্রটাকে, আমাদের যখন ভেলোসিটি বেশি থাকছে তো ওইটা ওইদিকে ইন্ডিকেট করছে, যেহেতু ওর ইনার্সিয়া ফোর্স বেশি সে অন্য ওই ভেলোসিটিটা একটা বেশি আসতে পারছে। হুম, যদি ক্যারেক্টারিস্টিক লেন্থ বেশি হলে ইনার্সিয়া বেশি হয়। এটা আসলে কিসের রেশিও নিছে এখানে বলেও নাই। তার মানে ফোর্স দুইটা সূত্র দিয়ে এনে আর কি কাটাকাটি হয়েছে, এখন কোন এলিমেন্টটা কেটেছে সেটা আর কি বলতে পারছি না, যেহেতু আমাদের সূত্র দেখায়নি। হ্যাঁ, থাক, দেখায় নাই বলতে, না দেখাইলে আমাদের অত কিছু দরকার নাই। পড়তে আসছি আইপি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লাভ না। তো মেইনলি এখানে ওই ফর্মুলা থেকে এই যে এই পার্টটা আসছে যেটা দেখাইলাম। তো রেনল্ডস নাম্বার যদি জানি আর ফর্মুলা তো দেওয়াই আছে, তাহলে আমি কিন্তু এক্সিআর এর ভ্যালুটা পাবো এখান থেকে, তাই না? হ্যাঁ আর এক্সিআর এর ভ্যালুটা পাইলে কি করতে পারবো, আমি বুঝতে পারবো যে কোন জায়গায় ফ্ল্যাট প্লেটের কোন ডিসটেন্সটা ক্রস করার পরে আমার ফ্লোটা ল্যামিনার থেকে টার্বুলেন্টে ট্রানজিশনটা হলো। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের ফাংশন, আগে বললাম। হুম আর এরপরের গুলো হচ্ছে স্যার করাই নাই, আমাদেরও করা দরকার নাই, করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। দেখছিস ওগুলা? ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে চলে এসেছে। ভাই কি কি যে আনছে এখানে, কিন্তু কন্ডাকশন ইকুয়েশনের চেয়ে টাফ। হুম সলিউশন অফ কনভেকশন ইকুয়েশন ফর ফ্ল্যাট প্লেট, বাদ দে ভাই।